কালকে আমি উপস্থিত ছিলাম স্যার, কালকে মনে প্রেজেন্ট আমার করা হয়নি স্যার শেষকালে, আমি নানাদের জন্য আগে চলে গেছিলাম। না, আপনাকে প্রেজেন্ট দেওয়া হয়েছে, সমস্যা নেই। বাবুল রশিদ বাবলা প্রেজেন্ট দেওয়া হয়েছে গতকাল, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওই যে কি জানি নুরুজ্জামান নিশাদ ভাই একটা কোশ্চেন করেছেন, সবাই মনে বুঝতে পেরেছি। তারপর আমি বলছি, উনি বলতে চাচ্ছেন যে পজিশন নিয়ে। পজিশন দুই রকম, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে আরেকটা কি বলেন তো নুরুজ্জামান নিশাদ ভাই? অ্যাবসলিউট, আরেকটা কি রিলেটিভ। হুম। রিলেটিভ। হ্যাঁ, এখন কথা হলো যে অ্যাবসলিউট কখন করব ভাই আর রিলেটিভ কখন করব ভাই। এখন এখন ব্যাপার হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিভাবে করবেন। এটার ব্যাপারটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট তখন করবেন যখন আপনি তাকে দূরে কোথাও রেখে দিয়ে আসতে চাইবেন। জিনিসটা এরকম, আহ, অনেক জায়গায় একটা উদাহরণের কথা মনে পড়লো যে এরকম হয় না যে ছেলে খারাপ হইলে মানে সন্তান খারাপ হইলে বাবা মা যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে না ফিক্সড ভাবে, আর আসতে পারবো না, ওখানে থাকবা। এই বৃদ্ধাশ্রম হইলো আপনার অ্যাবসলিউট, জি স্যার। একদম অ্যাবসলিউট, যে তুমি দূরে দূরে যাও, ওই জায়গায় বৃদ্ধাশ্রমে যেয়ে থাকো। এটা হলো আপনি অ্যাবসলিউট করে দিয়ে আসলেন, ওই ওখানে ফিক্সড, ও ওখান থেকে আসতে পারবে না। কিন্তু যে ছেলে, যে সন্তান ওই বাপ মারে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ওইটা হলো অ্যাবসলিউট, ওইটা ওখানে থেকে আর আসতে পারবে না, সে আনবে না। ওখানে সে মাসে মাসে টাকা দিবে ঠিকই খরচের জন্য, বা কম দিবে না, কিন্তু ওখানে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে আপনি এখান থেকে, রিলেটিভ মানে আপনার আত্মীয় স্বজন আসবে যাবে আসবে, মানে সেটা মুভ করতে পারবে। তো এখন কথা হইলো, আমরা কালকে এই লজিকের উপর নির্ভর করে আমরা মেনু বারটা একটা কাজ করছি। সেটা হচ্ছে, আমি দেখাবো না কিন্তু আপনারা চোখের ভাষায় বুঝে নেন। আমরা যে মেনুটা করছি, মেনুটার নিচে ড্রপ ডাউন মেনু ছিল, রাইট? এখন ড্রপ ডাউন মেনুটা যে ছিল, ড্রপ ডাউন মেনুটাকে এখানে থাকলে হবে না, এটাকে আপাতত দূরে কোথাও রাখতে হবে। কোথায় রাখবো? বৃদ্ধাশ্রমে রাখবো। তাহলে কি করতে হবে? ওই ড্রপ ডাউন মেনুটাকে আমরা পুরোটাকে আমরা কি করেছি, পজিশন অ্যাবসলিউট করেছি, যে তুমি দূরে থাকো। এখন সে বলতেছে ভাই দূরে থাকবো, কোথায় থাকবো? তুমি লেফটে -9999 পিক্সেলের দূরে থাকো, রাখলাম তাহলে দূরে। আচ্ছা, দূরে তো চলে গেল, ওরা দূরে রাখছি। কারণ যখন আপনি লেফট দিবেন তখনই আপনাকে পজিশনটা দিতে হবে। আপনি বলেন লেফট -99 পিক্সেল দূরে থাকো, কোথায় থাকবো? বৃদ্ধাশ্রমে থাকো। তাহলে এটা এখানে বৃদ্ধাশ্রমের নামটা আমি কি দিব? পজিশন অ্যাবসলিউট। কারণ বৃদ্ধাশ্রমের ইংলিশ হলো অ্যাবসলিউট, মনে করেন। একটা কাজ শেষ, তাকে রেখে আসলাম। আরেকটা কাজ হলো, আমি যখন ওখানে যখন আমি আপনার হোভার করব, তারা তো তখন আমার লাগবে, তো তারা তো আমার আনতে হবে। আনতে গেলে কি করতে হবে? লেফটে তো 9999 মাইনাস দিয়ে রাখছি, এখন ওটাকে কি করব, লেফট 0 দিয়ে ওকে আনতে হবে। আনতে হবে না? এখন আনবে যে, আনার ক্ষেত্রে এই আসা যাওয়ার কাজটা কে করে? আপনার তো রিলেটিভ আত্মীয় স্বজনরা করে। তো ওরে এখন আমরা আত্মীয় বানাইতে হবে। তো ওরে আমি কি করব? লেফট 0 দিব ঠিকই, কিন্তু পজিশনে আমি আবার কি দিয়ে দেব? পজিশনে আমি আবার রিলেটিভ দিয়ে দেব। তাও সে আমার রিলেটিভ হয়ে গেল, সে আমার এখন আত্মীয় স্বজন হয়ে গেল। সে আসবে যাবে খাবে, মানে কোনো সমস্যা নাই। এই জন্য এই লজিকটা খাটাইছি আমরা ওই জায়গাটায়, যে তারা যখন দূরে সরাতে চাইবো তারা আমি অ্যাবসলিউট করব পজিশন পজিশন দিয়ে, এবং তারা যখন কাছে রাখতে যখন যাব তখন আমি পজিশন রিলেটিভ দিয়ে দেব। এই লজিকটা খাটাইছি আমরা মেনু বারের ড্রপ ডাউন মেনুতে। দেখেন, এখন এইটুকু মাথায় নিয়ে যখন আবার কোড করতে যাবেন তখন মনে হয় বুঝবেন, নিশাদ ভাই। জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝছি এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে কঠিন মনে করেন না, কঠিন মনে করলে সমস্যা। তো আপনাদের আজকে ক্রেডিবি নুন ব্যাচ নোটটা ওপেন করছি। আপনাদের জাভা স্ক্রিপ্ট চলতেছিল, আর জেকুইরি ব্যাপারে একটু বলি। জেকুইরি হচ্ছে জাভা স্ক্রিপ্টেরই আপনার কি বলে
ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে যে jQuery হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের যদি আপনার অনেক কিছু থাকে ওটাকে একটু সাজায়া গোছায়া রাখাই হচ্ছে আপনার jQuery। অনেক কাজ সহজ হয়ে যায়। যেমন ধরেন আপনার বাসাতে অনেক বই খাতা আছে, হয়তো টেবিলে আছে, কিছু ওই রুমে আছে, কিছু সেই রুমে আছে। কোনো একটা বইয়ের কথা বললে হয়তো আপনার অনেক টাইম লাগতে পারে খুঁজতে, কিন্তু একটা লাইব্রেরিতে যদি যান, লাইব্রেরিতে কিন্তু বই খুঁজতে কোনো টাইমই লাগে না, অথচ অনেক লাখ লাখ বই। আপনি যদি লাইব্রেরিতে যদি যায় বলেন যে আমার এই বইটা লাগবে, এই বইটা আছে কিনা, সে বলবে যে আপনি এই বইটা পাবেন অমুক তাকের অমুক রোতে আপনি পাবেন, এবং বইয়ের নাম্বার হচ্ছে 156, সে আপনাকে বলে দিবে। তো জাভাস্ক্রিপ্ট যেগুলোর দিক সেম লাগবে। জাভাস্ক্রিপ্ট যেরকম আপনি কোড করে করে ফাংশন তৈরি করবেন, তো সেই রকম যে সমস্ত ফাংশন খুব প্রচুর ব্যবহৃত হয়, যে সমস্ত ফাংশনগুলো প্রচুর ব্যবহৃত হয়, ওগুলোকে একটা করে ওরা একটা লাইব্রেরি বানাইছে, যে আপনি যদি এখান থেকে কাজ করেন, আপনার কাজ যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে যেখানে লাগতো 7 মিনিট 8 মিনিট, সেটা আপনি 2 মিনিটে করে ফেলতে পারবেন ভাই, 3 মিনিটে করে ফেলতে পারবেন jQuery দিয়ে। তো jQuery দিয়ে আমরা স্লাইডারের কাজ কিন্তু আপনাদেরকে করে দেখিয়েছি, স্লাইডার কিভাবে প্লাগইন ইউজ করতে হয়। যা jQuery মূলত পুরোটাই কিন্তু প্লাগইনের কাজ। প্লাগইন দিয়ে আপনি মূলত কাজটা আপনি করবেন, প্লাগইন দিয়েই মূলত কাজটা আপনি আগাবেন। তারপর আমরা কিন্তু নিবো স্লাইডারের কাজটা করেছি, এবং এটা প্রথমেই করে ফেলেছি এই কারণে, প্রথম দিকে আপনাদের মাইন্ডটা ফ্রেশ থাকবে যে, এবং ক্যাচ করার ধারণাটাও অনেক বেশি থাকে। এই জন্য jQueryর আমি একটা প্লাগইন আপনাদেরকে সুন্দরভাবে প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি। প্লাগইন কি একটাই আছে তা কিন্তু না, প্লাগইন এরকম হাজার হাজার প্লাগইন আছে ভাই। আপনি একটা করার সিস্টেম যদি জানেন, তাহলে কিন্তু বাকিগুলো সিস্টেম একদম হুবহু সেম, একদম হুবহু সেম। কারণ হলো যারা যারা jQuery ওই সাবজেক্টটা লিখছে করছে, ওরা ওই সিস্টেমটা এভাবেই রাখছে যে সবগুলা যেন একই রকম যেন হয়। 2-4 রকম যদি ভিন্ন ভিন্ন হয়, তখন তো এটার ইউজ করাটা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি মেইন বেসিক জিনিস সবকিছু সেম রাখা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আহ, আজকে হচ্ছে 22 নাম্বার ক্লাস। স্যার জি, জি বলেন। স্যার স্যার বলতেছিলাম যে একটা ওয়েবসাইটে তো প্লাগইন একের অধিকবার ইউজ করা হয়, সেটা কিভাবে তখন করব আমরা? হ্যাঁ, আপনি যদি এর সাথে যদি আপনি অনেকগুলো প্লাগইন ইউজ করতে চান, অবশ্যই করতে পারবেন। যেভাবে একবার করছেন ওখানেই তো আপনি আরেকবার করে করতে পারবেন। পারবেন না যে তা কিন্তু না। 9 তারিখ। স্যার, ওইটা যদি একবার যদি একসাথে দুই একটা প্লাগইন একসাথে অ্যাটাচ করা যদি দেখাই দিতেন, তাহলে মানে সবারই ভালো হতো, এমনকি আমারও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, যাক ভালো কথা বলছি, ইনশাল্লাহ আমরা আরো প্লাগইন ইউজ করব, সমস্যা নেই। আচ্ছা, এখানে আজকে হচ্ছে 22তম ক্লাস, 9 তারিখ, এবং গত ক্লাসে হয়েছিল আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথম ক্লাস। জাভাস্ক্রিপ্টের আমাদের হয়তো HTML CSS এ বেশি সময় লাগছে। আর আরেকটা ব্যাপার হলো, এটা আমি মানছি, আর একটা কথা হলো যে আপনাদের সকাল এবং দুপুরে ব্যাচের মধ্যে আমাদের এই ব্যাচের কিছু পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে সবার সবার সাথে খুব মিল মহব্বত আছে, এই হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সবাই সবাইকে হেল্প করেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর ব্যাপার হলো এখানে বেশিরভাগ কিন্তু বিগিনার। আমি এখানে 2 জন কিংবা 3 জন ছাড়া সবাইকে বিগিনার দেখছি। হ্যাঁ, বিগিনারই আছেন, মাত্র 2 জন কিংবা 3 জন আছেন যারা একটু কাজ আগে থেকে করছেন, আর বাদ বাকি সবাই কিন্তু একদমই বিগিনার, নতুনই বলতে গেলে। যেমন আমাদের মাহমুদুল হাসান ভাইও কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ ওইভাবে পারেন না। হ্যাঁ, তারপর আমি হয়তো 2-1টা পারেন, কিন্তু ওইভাবে না, নতুন। তো এরকম দেখা যাবে বেশিরভাগই। এই জন্য আমি খুব জোর দিছি HTML CSS, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না থাকে। নাহলে এই ক্লাসগুলো কিনে খুব টেনে শেষ করে দেওয়া যেত। আমি প্রথম দিনই বলতে পারতাম যে HTML এর ট্যাগ শিখবেন, এই আপনাদের যে যেমন ধরেন কথায় যদি আসতেছে কথা, এই জন্য বলতেছি, যেমন ধরেন এখানে যে আপনাদের যে মডিউলটা দেওয়া আছে, হ্যাঁ, মডিউলে কিন্তু আমি আপনাদের ট্যাগ মনে 60-60-এর উপর শিখেছি, 60টার উপরে প্র্যাকটিস করে করে দেখিয়েছি আপনার HTML এর। কিন্তু এখানে আমি চাইলে কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু HTML শেষ হয়ে যেত। কি কি জিনিস শিখাইতে পারতাম বা আধা ঘন্টার মধ্যে। এই যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে কয়টা হলো? হেডিংয়ের ট্যাগ ট্যাগ একটা, প্যারাগ্রাফ ট্যাগ একটা, লিঙ্কের জন্য লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজের জন্য ইমেজ একটা ট্যাগ, অ্যাট্রিবিউট বলতে ওই যে উইথ হাইট এগুলো
ছবির মধ্যে উইথ অ্যাড করে দেখাইতাম, আর লিস্টে বলতে ইউএল ওএল এলআই, মোটমাট এই টোটাল এই 5টা ট্যাগ এখানে দেখাইতে বলছে। আর কি দেখাইতে বলছে, টেবিল নিয়ে অনেকগুলো ট্যাগ আছে, এখানে ফন্ট ট্যাগ আছে, আইফ্রেম নিয়ে ট্যাগ আছে, তারপর হচ্ছে অডিও ভিডিও আর ইউটিউব নিয়ে এখানে কিছু টোটাল দেখছি আমি 11টা ট্যাগ। এক ক্লাসের মধ্যে HTML শেষ করে দেওয়া যেত, কিন্তু আমি কিন্তু এক ক্লাসে শেষ করি নাই। এবং সিএসএস যদি আমি যাই, সিএসএস এর মধ্যেও কিন্তু এখানে এই যে দেখেন সিএসএস এর মধ্যে যা হয়েছে, এখানে কিন্তু সিএসএস আমাদের প্রচুর হয়েছে, এখানে যা আছে তা তো হয়েছে, এর চাইতে বেশি হয়েছে। এখন এগুলা কেন করলাম, কারণ হচ্ছে আমাদের কোর্স কিন্তু যে এখানেই শেষ তা কিন্তু না। দেখা যাবে আপনাদের কোথাও যদি আপনি HTML CSS যদি বেস ভালো না হয়, আপনি কোথাও কোর্স করে না শান্তিই পাবেন না, কারণ এই পরের ধাপগুলো আপনি বুঝবেন না। এই জন্য ভেঙে করছি। আর আমাদের এই সেকশনে যদি এই যে আমরা যে 30 জনের মতো আছে, 30 জনের মধ্যে যদি 25 জন 20 জন যদি এক্সপার্ট হইতো, মনে করেন সাপোজ সে, তখন খুব দ্রুত টানা যেত, কারণ আপনারা 25 জনে বাকি 5 জনকে টেনে তুলতে পারতেন। তবে আপনারা কিন্তু প্রচুর হেল্প করতেছেন সবাইকে, যাতে করে সবাই যেন একই রোতে থাকেন। এটা কিন্তু পজিটিভ, এটাকে আমি আগে প্রথমেই বলে নিছি। এটা কিন্তু আমি বলছি 2 ব্যাচের মধ্যে আপনারা খুব আগায় আছেন এই দিক থেকে, আপনারা একজন টেনে তুলছেন, এটা কিন্তু খুবই পজিটিভ। এবং এটা কিন্তু শেষ অবধি যদি ধরে রাখেন, এটার বেনিফিট আপনারা সবাই পাবেন। এমন না যে একজন পাবেন 2 জন পাবেন না, তা না, সবাই পাবেন। এই হচ্ছে ব্যাপার। তো এখন জাভাস্ক্রিপ্ট যে কুইরি, এখন জাভাস্ক্রিপ্ট যেটা চলতেছে আমাদের গত ক্লাসের জাভাস্ক্রিপ্টে আমরা জেনেছি এটা একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং 1995 সালে আবিষ্কৃত হয় মিস্টার ব্রেন্ডেন, উনি এটা শুরু করেন, এবং ইকমা স্ক্রিপ্ট নামে এটার নাম ছিল। এবং এটা কেন শিখবো, এটা সিনট্যাক্সটা কেমন সেটা সম্পর্কে জেনেছে, এবং জাভাস্ক্রিপ্ট যে কুইরির মধ্যে পার্থক্যও জেনেছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যদিও এখানে বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সেইভাবে। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে এখানে আর কি জিনিস জানছে যে আমরা এই জিনিসটা অবশ্যই বডি ট্যাগের লাস্টে লিখবো, এবং আরও কিছু জেনেছি যে এটা বডি ট্যাগের জীবিত তো রাখবোই, এটা এক্সটার্নাল ফাইল আমরা ইউজ করব, এবং ফাইলের এক্সটেনশন হবে জেএস, এবং এটা কেসটা সেন্সিটিভ অনেক, এবং এখানে ক্যামেল কেস ওরা বেশিরভাগ ইউজ করে থাকে। এবং আমরা কাজ করার সময় আমরা অবশ্যই কমেন্ট ইউজ করব। কেন কমেন্ট ইউজ করব, যেহেতু এখানে প্রচুর আপনি ফাংশন ইউজ করবেন। ফাংশন শোনার সাথে সাথে হয়তো বুঝতে পারেন না ফাংশন ব্যাপারটা কি। আমরা যেরকম HTML এ যেরকম আমরা ট্যাগ ইউজ করেছি, নাম দিয়েছি ট্যাগ, CSS যেরকম আমরা প্রপার্টি ইউজ করেছি, ভ্যালু ইউজ করেছি, ঠিক জাভাস্ক্রিপ্টে আমরা বলবো ফাংশন ইউজ করবো। ফাংশন কয়টা, অন্যগুলো যেরকম 119টা 213টা আছে, আরও বেশি থাকতে পারে, আমি বলছি না যে আর থাকবে না, কারণ দিন বাই দিন যত উন্নতি হবে তত এগুলো ট্যাগের সংখ্যা বাড়বে, CSS এর প্রপার্টির সংখ্যা বাড়বে, এগুলো বাড়তে থাকবে ভাই। তো ফাংশন বলেছে এই লটস অফ, কেন হলো এই লটস অফ, কারণ হচ্ছে বিল্টিং যে ফাংশনগুলো আছে, বিল্টিং মানে কি বুঝছেন, মানে আছে, এগুলো প্রচুর, এগুলো সম্ভবত 600 না 700টার মতো, আমি গুনতে পারি নাই ভাই, গুনতে তো জান বাইরে হয়ে যাবে, তো গুনি নাই। তো আর ফাংশন আরগুলো আছে যেগুলো আপনি নিজে বানাইতে পারবেন, আপনি আপনার কাজের জন্যই নিজে বানাবেন। ভাই কেন বানাবেন নিজের জন্য, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্টের মনোরঞ্জনের জন্য, মনের খুশির জন্য আপনাকে ফাংশন বানাইতে হবে, উনি যেমনটা চায় আপনি তেমনটা বানায়া তারপর আপনি কাজ করবেন। তাহলে তো বোঝাই গেল যে ফাংশন ওর প্রচুর আছে। তো ফাংশন যেহেতু প্রচুর আছে, এটার আউটপুট দেখার জন্য আমরা জেনেছি যে আউটপুট দেখার জন্য 4টা পথ আছে। 4টা পথের যে কোনো একটা পথ দিয়ে আপনি এটা আউটপুট দেখতে পারবেন। এই 4টার বাইরে আর কিচ্ছু নাই ভাই, 4টার বাইরে আর কোনো ফাংশন নেই। এই 4টা দিয়ে আপনাকে এই ফাংশনগুলো আউটপুট দেখতে হবে। তো সেই আউটপুট দেখার জন্য সেটা একটা নাম হচ্ছে ইনার HTML, ডকুমেন্ট ডট রাইট, অ্যালার্ট, একটা হচ্ছে কনসোল ডট লগ। নামগুলো শুনতে একটু বিট ঘটে লাগতে পারে, লাগুক, কিছু করার নেই, ওরা দিছে এরকম, এখন দিলে তো কিছু করার নেই। হ্যাঁ, তো কঠিন মনে করেন না। তো আমাদের কি করবে, এখানে আমরা সেদিন দেখছি অ্যালার্ট দিয়ে কিভাবে কাজ করে। আসেন তাহলে আমরা বাকিগুলো একটু শুরু করি, বাকিগুলো শুরু করলে দেখবেন যে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল মর্নিং ব্যাচের নুন ব্যাচ। আচ্ছা হ্যাঁ, আপনাদের 22 নম্বর, হ্যাঁ 22 নম্বর ক্লাস, 20 নম্বরে আছি।
নুন ব্যাচ। আচ্ছা, তো আমরা নুন ব্যাচের এই ফোল্ডারটা এটা সাবলাইম টেক্সট এটা ওপেন করছি। তবে আপনাদের একটা সুবিধার্থে একটা কথা বলি, এই কথাটার আপনার পজিটিভ দিক নিয়েন, নেগেটিভ দিক নিয়েন না। হুম, অবশ্যই পজিটিভ দিক নেওয়ার চেষ্টা করবেন। তার ওইটা বলার আগে আপনাদের একটা উদাহরণও দিই, সেটা হচ্ছে ধরেন একটা এটা আপনারা হয়তো উদাহরণটা সবাই জানেন, টেবিলের মধ্যে আধা গ্লাস পানি আছে। এখন একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই টেবিলে কি রাখা আছে? সে বলল, ভাই এই অর্ধেক গ্লাস খালি, এরকম এক গ্লাস পানি আছে, এক গ্লাস মানে গ্লাস আছে কিন্তু আধা গ্লাস খালি। আরেকজনকে জিজ্ঞাসা করে উনি বলছেন যে গ্লাস রাখা আছে কিন্তু আধা গ্লাস পানি আছে। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই টেবিলে কি আছে? উনি বলতেছে ভাই এক গ্লাস আছে, ভর্তি আছে। কিভাবে ভর্তি আছে? আধা গ্লাস পানি আর আধা গ্লাস হলো বাতাস, এই হিসাবে পুরো গ্লাসে কিন্তু ভর্তি আছে। দেখেন তিনজনের কথাই কিন্তু রাইট, তিনজনের কথাই কিন্তু ঠিক, তিনজনের কথাই কিন্তু ভুল নেই। যিনি বলছেন যে এখানে অর্ধেক গ্লাস পানি আছে এই কথাও যেমন ঠিক, যিনি বলছেন এখানে অর্ধেক গ্লাস পানি নেই তার কথাও ঠিক। আর যিনি বলছে পুরা গ্লাসই ভরে মানে আপনার ফুল ফিল আপ, অর্ধেক পানি অর্ধেক বাতাস। বাতাস কি দামি না? বাতাস ছাড়া তো এই দুনিয়াই অচল হয়ে যাবে যদি কেউ বাতাস না থাকে, কেউ না নিঃশ্বাস নিতে পারবে না। ওই জিনিসটা দিয়ে কিন্তু গ্লাসটা ভর্তি করা। হ্যাঁ, তো এই কথাও কিন্তু সত্যি। তো এই কথাটা কেন বললাম, এই কোর্স শেষেও কিন্তু এরকম আমি 3 জন মানুষ পাবো। বুঝতে পেরেছেন? এটা শুধুমাত্র এই কোর্স না, আপনি ফ্রি কোর্সে গেলেও এরকম 3 জন লোক পাবেন, পেইড কোর্স পাইলেও এরকম 3 জন লোক পাবেন, হায়দা কোর্স করাইলেও এরকম 3 জন লোক পাবেন। স্কুলের কলেজের মধ্যে ভালো টিচার থাকলেও ক্লাসের মধ্যে এই 3 রকমের স্টুডেন্ট থাকে। কেউ আছে যে না ঠিক আছে, সবই ঠিক আছে, আবার পাবেন যে না কিছু ঠিক নেই, আবার কেউ পাবেন যে ভাই সবই ঠিক আছে ভাই, যেগুলো ঠিক নেই সেটাও ঠিক আছে। মানে এরকম 3 রকমের স্টুডেন্ট আমি সব ক্লাসেই পাই। এটা সবসময় থাকবেই ভাই। এবং আপনাদের এখান থেকে কেউ যদি কখনো ট্রেনার হন বা কখনো যদি হওয়ার সুযোগ হয়, যদি কখনো শেখান, আপনি নিজেও দেখবেন যে এরকম 3 জন থাকবেই, যে যিনারা বলবেন যে যা হয়েছে আলহামদুলিল্লাহ, কেউ বলবেন যে আরো হইতে পারতো তাহলে ভালো হইতো, কেউ বলছে যে যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয় নাই তাও আলহামদুলিল্লাহ, তবে আমাদের প্র্যাকটিস করতে হবে। এরকমও কিন্তু স্টুডেন্ট পাবো আমি। এটা প্রত্যেক ব্যাচে আমি পাই, কারণ আমি আরো ব্যাচ পড়িয়েছি। তো তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো আপনারা যা পাচ্ছেন তা লুফে নেবেন। এই হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে যা পাচ্ছেন না, হ্যাঁ, যেহেতু আমি মানুষ, আমার পক্ষে সব দিতে চাইলে কিন্তু আমি একবারে এখন দিতে পারি যে ডব্লিউটি স্কুলে যান, সবগুলো প্র্যাকটিস করেন, কালকে হোমওয়ার্ক জমা দেন, ব্যাস পড়া শেষ। কিন্তু ওইটা হলে আপনাদের জন্য অমানবিকতা হয়ে যাবে, আপনাদের শেষ করতে পারবেন না। তো সেই দিক তুলনায় আপনারা করবেন কি, যা দিচ্ছি তা তো নিবেনই, পাশাপাশি আরও অতিরিক্ত জিনিস এখানের সাথে অ্যাড করে নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস হয়তো আমি আপনাকে করে দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে রোডটা দেখাই দিতে পারবো। প্র্যাকটিস করে আপনি হোমওয়ার্ক জমা দিলেন বা আপনি দেখাইলেন, বা আপনি আপনার যেমন মনে করেন এখানে আবু হাসান সরকার ভাই পারেন, ওনাকে দেখাইলেন ভাই আমি তো একটু করছি, এটাকে কি প্রবলেম। হ্যাঁ, সৈকত চাকমা ভাই যেরকম, নুরুজ্জামান ভাই দেখাইলেন, ভাই বাপ্পি ইসলাম ভাইকে দেখালেন, ভাই এই জিনিসটাতে কেমনে করবো, এই জিনিসটা আমি একটু বুঝছি বাকিটুকু বুঝি না, আপনি কি বুঝছেন? আমি তো বুঝছি, আপনি আমাকে তাহলে শিখান। এইভাবে করে যখন দেখবেন তাহলে হবে কি আপনাদের শেখাটা আরো মজবুত হবে। এই হলো ব্যাপার। তো ঠিক আছে, তাহলে তো এটা হচ্ছে আমাদের শুরু করে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের এলএডিবি নুন ব্যাচের ফোল্ডার। এখানে আমি নতুন করে একটা নিউ ফাইল নেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট করব, জাভাস্ক্রিপ্টের কাজগুলো আমরা এখানেই করে ফেলতে চাই। হ্যাঁ, এখানে তাহলে আমি লিখি ইন্ডেক্স, আমি জাভাস্ক্রিপ্ট লিখি SCRIPT javascript.html এন্টার দিলাম। যদি বলেন কেন করছি, তার কারণ হচ্ছে এটা দেখেই বুঝবো যে এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল আর এখানে আমি কোডিংগুলো করতে চাই। আর এমনিতে তো একটা ফাইল ক্রিয়েট করেছি script.js নামে গত ক্লাসে, আর গত ক্লাসে মেবি জাভাস্ক্রিপ্ট নিয়ে হালকা কিছু অ্যালার্টের কাজ করছি মনে হয়। হ্যাঁ, এটার কাজ করেছি, এটা আর এখানে রাখবো না, এটা ওই জায়গায় নিয়ে যাবো। তার কারণ হচ্ছে এখানেই অনেক কোড হয়ে গেছে CSS এর, তো এখানে আর রাখছি না। এখানে HTML:5 ট্যাব দিয়ে দিলাম,
তো আমি যে কথাগুলো বলছি এটাকে আপনারা পজিটিভ নিয়েন, এটাকে নেগেটিভ ভাইবেন না। কারণ হচ্ছে নেগেটিভ নিলে তো আমার কোনো ক্ষতি নেই, পজিটিভ নিলে আমারও কোনো লাভ নেই। আপনারা পজিটিভলি নিলে দেখা যাবে আপনাদের জন্য অনেক বেটার হবে। আচ্ছা, এই হচ্ছে আমি টোটালি এটা নিয়ে নিছি এবং এটাতে আমি এখানে জাভা স্ক্রিপ্ট লিখে জাভা স্ক্রিপ্ট SCRIPT জাভা স্ক্রিপ্ট লিখলাম, মানে এটা টাইটেল দিলাম। ঠিক আছে। আর এখানে যেহেতু বডিটাকে নিচে লিখতে হয় ওইটাকে আমি এখানে আপাতত এখানে এনে রাখি, এটা এখানে রাখার দরকার নাই। শেষ। আমাকে বলে সেভ করবেন কিনা, হ্যাঁ সেভ করেন। আচ্ছা, এখানে বডিটাকে নিচে যেহেতু রাখতে হয় বছরদেরকে ঠিক এই নিচে রেখে দেব। ঠিক আছে। এবার তো এই হচ্ছে আমি স্ক্রিপ্টটা এখানে এখানে একটা কাজ করলাম আর কি। তো এটা যদি একটু দেখে আসতে চাই, সরি, দেখে আসতে যদি চাই তো দেখে আসি সাববি লেখাটা আসছে, সাববি লেখাটা চলে আসছে। তো ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত, গতকাল এই পর্যন্ত ছিল, গতকাল আমাদের এই পর্যন্ত ছিল। এবং আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখিয়েছি যে এখানে যদি আপনি document.write দিয়ে দেখাচ্ছিলাম, তো কোন স্ক্রিপ্টের ভিতরে সবকিছু করবেন এবং এখান থেকে সবকিছু যা করার এখান থেকে আপনি কল করবেন। যদি এখানে যদি কোনো কিছু থাকেও, এই যে আপনার এখানে একেও যদি কোনো কিছু কল করতে হয় এখান থেকে ডাকবেন। ব্যাপারটা হলো স্ক্রিপ্টের সকল কিছু এখান থেকে হবে। তারা নিজেরা যদি কাজ করে এখানেই হবে, তারা নিজেরা যদি আরেকজন দিকে কাজ করাইতেও যদি চায় এখান থেকে তাকে কল করে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? স্ক্রিপ্ট নামক বিল্ডিং এর মধ্যে বসে আপনি যা করার করবেন, অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আপনি এখান থেকে আপনি ওদেরকে ডাক দিবেন। দরকার হলে আপনাদের যদি কোনো কিছু কোনো ফর্মুলা থাকে বা ফাংশন থাকে সেটা দরকার এখানে দিয়ে হলেও কাজ করিয়ে নিতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। আসেন ব্যাপারটা একটু দেখি কিভাবে করতে হবে। তো আমরা দেখেছি যে আমরা দেখেছি যে আপনার আমরা HTML এর যে কোড দিয়েও কিন্তু ট্যাগ দিয়েও কিন্তু কাজ হচ্ছে। এখন ধরেন আমি লেখাগুলো কেটে দিই, হ্যাঁ সরি লেখাগুলো আমি কেটে দিচ্ছি। এখন ধরেন লেখাগুলো কেটে দিয়ে ধরেন আমি এখানে লিখলাম যে 5 + 10, হ্যাঁ আমি এটা লিখলাম। এখন এই সংখ্যাটা লিখলে কি আসবে? সংখ্যাটা লিখলে কি এটা আসবে? দেখি তো, যে 5 + 10 কিন্তু চলে আসছে। আমি একটু বড় করলে হয়তো আপনারা দেখতে পাবেন, এই জন্য আমি এখানে লিখলাম 10। 5 আর 10 যোগ করলে কি হয়? 15 হয়। কিন্তু 15 কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ যখনই আপনি কোনো সংখ্যার উপর কি দিবেন, এরকম উপরে কোটেশন মার্ক দিবেন। জি ভাই, কোটেশন মার্ক দিবেন, তখনই সেটা কিন্তু সেই স্ট্রিং হিসেবে ধরে নেয়। এখন বলবেন যে স্ট্রিংটা কি? স্ট্রিং মানে সে এটাকে শব্দ হিসেবে ধরে নেয়। স্ট্রিং মানে হলো শব্দ, ওয়ার্ড হিসেবে ধরে নেয়। যখনই আপনি ওইরকম ওই যে আপনার কোটেশন মার্ক দিবেন তখন সেটাকে ও শব্দ হিসেবে ধরে। শব্দ তাহলে কি করতে হবে? শব্দ যেরকম দেখাইতে হয় ও এরকম দেখায়, যে শব্দ হিসেবে দেখাচ্ছে। ওইটাকে শব্দ ধরছে, শব্দ এইভাবেই লেখে, ও এটাই লিখে দিছে। কিন্তু যখন আপনি সরাই দিবেন তখন সেকে 5কে 5 মনে করে, 10কে 10কে সে 10 মনে করে, 5 আর 10 যোগ করলে 15 হয়। সেটা বুঝবে, সে বুঝে সেটা কি করে দিবে? সে 15 লিখে দিবে। এখন সে 15 লিখে দিছে। তার মানে বুঝতে পারলাম যে আমরা একটা জিনিস আইডেন্টিফাই করলাম, ডকুমেন্ট। জি ভাই, বুঝি নাই। হ্যালো, আবার বলে ভালো হতো। যে অবশ্যই বলতেছি, আমাদের নিয়ম ছিল কি? আমাদের নিয়ম ছিল document.write এর মধ্যে আপনার কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে। যেমন আমাদের নিয়ম ছিল কি, document.write এর ভিতর আপনার হচ্ছে প্যারেনথেসিস দিবেন। প্যারেনথেসিস দেওয়ার পর আপনি এখানে ডবল কোটেশন মার্কের মধ্যে আপনি আপনার যা কথা তাই লিখবেন, যেটা আপনি শো করাতে চান সেটাই লিখবেন। এখন এটা যদি করার পর আমরা যদি একটু দেখে আসি, দেখবো যে সেটাই শো হচ্ছে। কারণ ও এটা বুঝতেছে যে ডবল কোটেশনের ভিতর আপনি যাই লেখেন তাই শো করবে, সে এটাকে একটা ওয়ার্ড মনে করে, সে এটাকে একটা পুরোটাকে সে একটা ওয়ার্ড মনে করে। বিশ্বাস করবেন, আমি বড় একটা গ্যাপ দিই, সেভ করি,
আচ্ছা, ও ও স্পেস হোয়াইট স্পেসগুলো নেবে না, মানে এখানে হচ্ছে সে আপনার যে স্পেসগুলো সেই স্পেসগুলো এতগুলো নেবে না, কিন্তু সে ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে যা লিখবেন সে এখানে দেখাবে, হোয়াইট স্পেসগুলো সে একটাই দেখাবে যতগুলোই দেন না কেন, এটা গতকাল বলছি। তো ব্যাপার হলো যে আপনি এখানে যাই লিখবেন সে তাই দেখাবে। এখন এখানে যদি আপনি এটা না লিখে এটা আপনি যদি লেখেন 5+10, ও কিন্তু এটাই দেখাবে। আমি সেভ করলাম, সেভ করার পর আমি যখন এটা রিফ্রেশ করব ও কিন্তু এটাই দেখাবে, বিকজ ও এটাকে শব্দই মনে করে। আপনি যদিও বলছে ভাই যোগ করো, ও কিন্তু এটাই দেখাচ্ছে। তো ব্যাপারটা কি বুঝতে পেরেছি, আপনি যাই দেখেন তাই দেখাবে যদি আপনি কোটেশন ডবল কোটেশনের ভিতর লেখেন, কারণ ডবল কোটেশনের মধ্যে লিখলে সে এটাকে শব্দ মনে করে, ওয়ার্ড মনে করে। এখন এটাকে আপনি যদি এই কোটেশনটা উঠায় দেন, ম্যাথমেটিক্যালের জন্য যদি উঠায় দেন, সে তখন এটাকে যোগ করে দেখাবে। 5 আর 10 যোগ করলে কত হয় ভাই? 5 আর 10 যোগ করলে হয় 15, সে আপনাকে 15 দেখাবে। শুধু কি 5 আর 10 যোগ করলে 15 তাই দেখাবে? না রে ভাই, আপনি যদি বিয়োগও করেন তাও দেখাবে। তো আমি যদি বিয়োগ করি 5 থেকে 10 চলে গেলে কত হয়? -5 হয়। দেখেন -5 দেখাচ্ছে। মাইনাস কেন 5 দেখালো? কারণ 5 হলো ছোট আর 10 হলো বড়, এই জন্য ছোট থেকে বড় চলে গেলে এখানে মাইনাস ফিগার চলে আসে, এই জন্য দেখালো। আচ্ছা ধরেন যে আমি এখানে ভাগ চিহ্ন দিলাম, হ্যাঁ, 10কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 10কে 5 দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় 2, মানে 5 দুগুণে 10, দেখেন 2 হয়ে গেছে। তো সরি 0.5 হয়েছে। এখানে আপনার 10, পাঁচকে 10 ভাগ করা হয়েছে। সরি 5কে 10 ভাগ করেছে, সরি হ্যাঁ, এখানে ভাগ মানে হচ্ছে 5কে 10 দিয়ে ভাগ করা হয়েছে, এই জন্য 0.5 আসছে। আচ্ছা এটা তো মনে হয় এইভাবে করলে ভালো হতো, তাই না ভাই? তাহলে মনে হয় জিনিসটা বুঝতে জি পারতাম। স্যার, হ্যাঁ, জি স্যার। এখন হলো কি 10কে আমি 5 দিয়ে ভাগ করলাম, তো এটা যদি দেখি তাহলে আমি এখানে 2 দেখতে পাবো। জি, এখন 2 দেখতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। এবং আপনি এখানে যদি মাইনাস চিহ্ন দেন তাহলেও কিন্তু ওই যে যেটা কিছুক্ষণ আগে দেখলাম ওইটাও কিন্তু এখানে এখন দেখবেন যে 10 থেকে 5 চলে গেলে 5 থাকে। এবং আপনি যদি মনে করেন যে আমি এখানে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে দিতে পারেন। স্টার চিহ্নকে গুণ চিহ্ন বলা হয়। যদি বলেন স্টার চিহ্ন কোথায় পাবো, তাহলে আপনি দেখেন আপনি আপনার ল্যাপটপে ঠিক ডান পাশে 9 এর উপরে কিন্তু গুণ চিহ্ন দেওয়া আছে, এবং সেটা কিন্তু স্টার চিহ্নর মতো দেখা যায়। তো এটাই হচ্ছে 5, এটা হচ্ছে গুণ চিহ্ন। তো 5 দশে কত? 5 দশে তো 50। আপনি যদি এটা রিফ্রেশ করে দেখেন দেখবেন যে 50 চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা কিন্তু গাণিতিক কাজগুলো করতে পারতেছি। খুব মজার একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার দেখেন, এটা একটা নতুন জিনিস অ্যাড হলো। কারণ আপনি যদি HTML এ যদি আপনি কোনো কিছু করতেন, যে করলেন যে আমি একটা পি ট্যাগ নিই, মনে করেন যে আরেকটা পি ট্যাগ নিই, আপনি কি করলেন, আমি পি ট্যাগের মধ্যে লিখলাম কি 10 গুণ 5, হ্যাঁ, আপনি মনে করেন লিখলেন। এখন এটা যে আপনি লিখলেন, এখন এটা কি গুণ হবে? মানে এটা কি HTML এর মধ্যে কি সম্ভব? আপনি যদি করেন তাহলে কিন্তু সম্ভব না। ওই আপনি যা লিখেন তাই দেখাবে, কারণ HTML এর মধ্যে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো নাই। এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো HTML এর মধ্যে নাই, CSS এর মধ্যে নাই। তাহলে আছে কোথায়? এই যে আছে আপনার স্ক্রিপ্টের ভিতর। এটা আমাদের জন্য একটা বড় বাড়তি পাওনা না? আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো লাগলে কোথায় যাব? তাহলে জিনিসটা বুঝতে পারলাম একটা ব্যাপার, এখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মও কিন্তু করতে পারতেছি, যেটা কিনা আমরা HTML এবং CSS করতে পারতাম না। তাহলে আমরা একটু প্লাস মাইনাস গুণ ভাগ দিয়ে দেখলাম, এবং আপনারা এটা ট্রাই করে দেখবেন। আমি যে 10 আর 5 দিয়ে দেখিয়েছি, আপনি এরকম আরো অনেক কিছু নিয়ে নিজে ট্রাই করে দেখবেন যে আদৌ এটা হয় কিনা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে, ডকুমেন্ট ডট রাইট, এই যে কথাটা লিখছি এটা ঠিক হুবহু এটাই লিখতে হবে। এটা ঠিক হুবহু এটাই লিখতে হবে, ডুপ্লিকেটই লিখতে হবে। ডকুমেন্ট ডট রাইট, এখানে আপনি ডি বড়, ডব্লিউ বড়, বা একটা ছোট একটা বড় ক্যাপিটাল লেটার দিলে তাহলে কিনা এই কোড যেটা লিখছে সেটা জিন্দেগিতেও শো হবে না। যেটা আমরা অ্যালার্টের মধ্যে করে দেখিয়েছি। এখানে যে জিনিসটা আপনার এখানে লেখা আছে, এই যে এগুলো জ্যামতে আছে ঠিক তেমতেই লিখতে হবে। ঢাকায় একটা ভাষা আছে বুঝছেন, ঢাকাইয়াদের, ওনারা ওনারা বলে জ্যামতে তেমতে, বলে যে আমি জ্যামতে কইছি তেমতেই করতে হইব, ওরকম আর কি। ঢাকাইয়া ভাষা হলো এরকম। তো যেরকম আছে, আই যেমনে আছে, এইচ যেমনে আছে, ঠিক তেমতেই করা লাগবে। কারণ HTML যেমন বড় হাতের, এটা এমনিই লিখতে হবে।
নো নো চেঞ্জ করবেন না। তো এটা হচ্ছে এটার একটা আউটপুট দেখানোর একটা কোড বা আপনার ফাংশন, এটা ইউজ করতে হবে। এখানে ওই অ্যালার্টের মধ্যেও আমি এইটাকে বড় করে দেখিয়েছি, যে দেখছেন যে শো হয় না। ডকুমেন্ট ডট রাইটের ক্ষেত্রেও ঠিক সেম। আচ্ছা, আরেকটা স্যার এখানে ডকুমেন্ট রাইটের পরিবর্তে অ্যালার্ট ব্যবহার করা যেত না? হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে। আমি তো ডকুমেন্ট ডট রাইট দিয়ে ট্রাই করছি। এটাই তো এখন আপনার কাজ, যে স্যার বলছে এগুলো দিয়ে হয়, তা আমার অ্যালার্ট দিয়ে হয়, আমি যে দেখি তো। এই এখন কাজ হলো এটা আপনার। ডকুমেন্ট ডট রাইটের জায়গায় কি করবেন, আপনি অ্যালার্ট দিয়ে দেখবেন। দেখেন আমি করি, আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে করছি। এখন অ্যালার্ট অ্যালার্ট দিয়ে ডবল কোটেশন দিলেন। কি লিখতে চান এটার মধ্যে, আপনি এটার মধ্যে লিখতে চান, কি লিখতে চান বলেন, যে আপনি অন্য কিছু দিয়ে 20-এর সাথে আপনি গুণ দিবেন, তাই তো? গুণ দেন, কিন্তু সেটা কি গুণ দিবেন, মনে করেন যে 5 5 20 100, আপনি এটা গুণ দিতে চান, আপনি এইটাকেই আপনি অ্যালার্ট হিসেবে দেখাতে চান। সেভ করেন, কিন্তু এটা তো আপনার তো এখানে এটা সরে যাবে না, এই যে এটা সরে যাবে। এখন কি করবেন, এটাকে আপনি সেভ করেন। সেভ করার পর আপনি এটাকে এখন এখানে রিফ্রেশ করে দেখেন, দেখি রিফ্রেশ করে দেখেন কি আসেনি আতিক ভাই? আতিক ভাই শুনতেছেন? দেখেন অ্যালার্ট দিয়ে করছি, কিন্তু অ্যালার্ট দিয়ে করাতে কিন্তু চলে আসে। কোন ভাই বলছিলেন? আমি তো এখানে ক্লাসের মধ্যে বুঝি না যে কোন ভাই কথা বলে। ভাই কি চুপ হয়ে গেলেন ভাই? এখন ব্যাপার হচ্ছে যে এখানে আপনি যদি অ্যালার্ট দিয়ে করেন তাতেও কিন্তু কাজ করতেছে। দেখেন অ্যালার্ট দিয়ে করলে আমাকে 100 কি দেখাচ্ছে না? দেখাচ্ছে তো। সো আপনি অ্যালার্ট দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম নেই ভাই। আপনি সব কাজগুলো এই যে কোনো একটা দিয়েও করলেও হবে। এই যে ইনার HTML, ডকুমেন্ট ডট রাইট, অ্যালার্ট, কনসোল ডট লগ সবই কাজ করবে। তো এক এক রকম স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি ভাই বলেন। ওই স্যার অ্যালার্ট দেওয়ার পরে ওই যে স্যার লোডিং হয় কেন স্যার, একটু মানে বেশি লোডিং হয়ে দেখা যাচ্ছে, এর কারণটা কি? আপনাকে ওকে দিতে হবে, ওকে দিলে লোডিং অফ হয়ে যাবে। ওকে তো দেন না, এই জন্য সে লোডিং হচ্ছে। ওকে দেন, চলে যাবে। আচ্ছা, রিফ্রেশ দিলে আসবে, আসার পরে লোডিং হচ্ছে, যাক আপনি ওকে দিয়ে দেন, তো লোডিংটা অফ হয়ে যাবে, ও চলে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে কি হচ্ছে, তো এখানে তাহলে আমরা অ্যালার্ট দিয়ে কিন্তু করতে পারি, এমন না যে আমরা করতে পারবো না। তো অ্যালার্ট দিয়ে আমরা করতে পারলাম যেটা। আর এখানে কমেন্ট, জাভাস্ক্রিপ্টের কমেন্ট কিন্তু এই সামনে ডবল দুটা দাগ দিলে কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, তবে সব কমেন্ট দেওয়ার সিস্টেম কিন্তু কন্ট্রোল/, এটা আমি প্রত্যেকবারই বলি, কন্ট্রোল// দিলে সেটা কমেন্ট হয়ে যাবে। তবে জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে কমেন্ট দেওয়ার সিস্টেমটা হলো যাই লেখেন সামনে দুইটা / দিলেও কিন্তু ম্যানুয়ালি ভাবে কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা নিয়ম হলো যে আপনি যখনই কোনো কিছু লিখবেন ডকুমেন্ট ডট রাইট, এই ব্র্যাকেটের ভিতরে আপনাকে অবশ্যই সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন দিতে হবে। যদি কোনো গাণিতিক হয়, হ্যাঁ, যদি কোনো নাম্বার হয় তখন লাগবে না, মানে এই নাম্বার দিয়ে লিখতেছেন তখন আমাদের লাগবে না, আদারওয়াইজ কিন্তু লাগবে। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি নর্মালি ডকুমেন্ট ডট রাইটের কাজ একটু করেছি। আর একটা কাজ করি, জাভাস্ক্রিপ্ট একটা একটা ফাংশন আছে, ফাংশন। এরকম ফাংশন কিন্তু প্রচুর আছে। তো একটা ফাংশন সম্পর্কে আমরা একটু আলোচনা করে দেখলে হয়তো বুঝতে পারবো। ধরেন যে আমি একটা বাটন নিলাম, BUTTON বাটন নিলাম, বাটনের মধ্যে লিখলাম যে ক্লিক মি, কেমন, এখানে লিখলাম CLIC ক্লিক হিয়ার, HER ক্লিক হিয়ার লিখলাম। এটাকে যদি সেভ করে দেখে আসি তো কি অবস্থা দাঁড়ায় দেখি। এটা মনে একটু বড় হয়ে গেছে, এটা ছোট করে, আচ্ছা যাক আর একটু বড় করে, বেশি ছোট লাগছে। ক্লিক হিয়ার করছে, হ্যাঁ, ক্লিক হিয়ার করলে সে চলে যাবে, এবং এটাকে যদি আমি একটু সোর্স দিয়ে দিই সে তো সেই সোর্সে চলে যাবে। এখন আমি চাচ্ছি কি ভাই, সোর্স দূরে থাক, আমি চাচ্ছি এখন এখানে একটা
স্ক্রিপ্টের একটা কোনো বিল্ডিং ফাংশন দেব। দেখেন এটা কিন্তু এখন এটার বাহিরে, স্ক্রিপ্টের এরিয়ার বাহিরে কিন্তু ও এখানে যদি কাজ করাতে চায় তাহলে আমাকে এখানে একটা ফাংশন দিতে হবে ভাই। মানে হচ্ছে জিনিসটা এরকম, আপনি আপনার এলাকায় তো আপনি রাজা, আপনি এলাকায় আপনি সব চিনেন, আপনি এলাকায় কেউ ঢুকলে আপনি খবর করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি দূরের কোনো এলাকায় যদি কোনো কাজ করাতে চান তা আপনি কিন্তু একা পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনারই দলেরই কোনো একটা লোক ওই জায়গায় থাকতে হবে, সে আপনাকে ইনফরমেশন দিলেই না সে আপনি ওখানে কাজকর্ম করতে পারবেন। এটাই তো দুনিয়ার নিয়ম, তাই না? যেমন আপনি আপনার এলাকায় আপনি খুব ভালো পরিচিত, সবাই আপনি যে কোনো কাজ ধুমধাম করে ফেলতে পারেন, আপনার চাওয়া মাত্র সব এসে হাজির হয়ে যায়, আপনি এই জায়গায় আপনি নেতা। এখন আপনি যদি মনে করেন যে আপনি দূরে কোনো একটা জায়গায় আপনি এখানে আপনি কোনো কিছু করতে চান, ক্ষমতা ফলাইতে চান, তখন আপনার কি করতে হবে, ওখানে যাই কি করতে পারবেন? পারবেন না তো, কারণ ওই জায়গায় আপনার কোনো সাপোর্টের কেউ নাই। তো ওখানে সাপোর্টিভ পেতে হলে কি করতে হবে, ওই জায়গার কারোর সাথে আপনার হাত থাকতে হবে। তো স্ক্রিপ্টের কাজগুলো তো হবে তো স্ক্রিপ্টের এলাকায়, আপনার গণ্ডির ভিতর। আপনার বাইরে যদি কোনো কিছু করতে চান তাহলে আপনারই কোনো গুপ্তচর এখানে পাঠাইতে হবে। তো স্ক্রিপ্টের একটা ফাংশনের নাম হচ্ছে অন ক্লিক। অন ক্লিক ফাংশন, অন ক্লিক ফাংশনে আপনি কাজটা যদি দিয়ে দেন তাহলে আপনার কাজটা সে করে নেবে। বুঝতে পেরেছেন? আপনি এই এলাকায় থাকেন, আপনি আপনার মতো আপনি এরকম document.write দিয়ে কাজ করাচ্ছেন, অ্যালার্ট দিয়ে কাজ করাচ্ছেন, ঠিক আছে, ফাইন। এখন আপনি আপনার গণ্ডির বাইরে অন্য এলাকায় কাজ করাতে চান, তো আপনি কি করলেন, আপনি আপনার লোক পাঠালেন, লোকটার নাম হচ্ছে অন ক্লিক। অন ক্লিককে বললেন তুই ওখানে আমার এই কাজটা করে দে, তো ও কিন্তু এই কাজটা করে দেবে। তো অন ক্লিকের কাজটা আপনি কি দিলেন, বললেন যে তুমি এই document.write-এর যে কাজটা এটা তুমি করো, আমি তো এখানে আমার জায়গায় করছি, তুমি তোমার জায়গায় এই কাজটা করো। তুমি তোমার কাজ, আমার এই কাজটা আমি এলাকায় করছি, এখন এই কাজটা তুমি তোমার ওই জায়গায় তুমি এটা করে আসো, আপনি এখানে এটা পাঠিয়ে দিলেন। কথা কি বুঝাতে পেরেছি না বুঝেন নাই? এখানে আমি যে কাজটা আমি আমার এলাকায় করেছি, এখন আমি তার অন্য এলাকায় করতে চাচ্ছি, তা আমারই একটা লোককে পাঠাইছি, সেই লোকটার নাম হচ্ছে অন ক্লিক। এবং এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ডিং ফাংশনগুলোর মধ্যে একটা, বহুত আছে। যেহেতু আমি আমার এলাকায় কাজ করতে পারি, অন্য এলাকায় গেলে আমার লোক পাঠাইতে হবে, আমি লোক পাঠালাম, লোকের নাম হচ্ছে অন ক্লিক। ওকে বললাম আমি আমার জায়গায় তো এটা করছি, তুই তোর জায়গায় এটা কর। তো এটাও কি করলো, ও এটা বসাই দিল, সে সেভ দিল, দেখি এটা হয় কিনা। হ্যাঁ, দেখি 10 আর 5 গুণ করলে 50 এলাকাটা আসে কিনা। হ্যাঁ, দেখবো যে ওপেন করলাম, এখন তো এটা বললাম ও এটা করছে কিনা দেখবো, বুঝবো কিভাবে, ক্লিক করেন, 50 চলে আসছে। তার মানে আমার যে কাজটা সে করতে পারছে, ও হচ্ছে আমারই জাভা স্ক্রিপ্টের একটা বিল্ডিং ফাংশন, সে আমার কাজটা করছে, মানে আমার চেলাপেলা আর কি, আমার কথা শুনে অনেক ভালো ছেলে ভাই। অন ক্লিক, ওকে বলছি যে তুই এই কাজটা কর, যে ক্লিক করলে যেন সে যেন আমাকে 10 আর 5 গুণ করে যেন দেখায়, 50 যেন দেখায়। শুধু কি 10 আর 5 গুণ করলেই দেখাবে, আর কিছু করলে কি আর দেখাবে না? হ্যাঁ, 10 আর 50 গুণ করে দেখেন কত দেখায়। দেখবেন যে ক্লিক করলেই 500 হয়ে যাবে, ক্লিক করলে 500। আপনি যে যাই চান তাই আসবে। যেমন মনে করেন যে আপনি কোনো লেখা লিখতে চান, তো এখানে লেখেন যে ক্লিক করলে কি হবে, হাই লেখা আসবে। হ্যাঁ, আপনি হাই লেখা দিতে চান, ঠিক আছে, থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ। দেখো এখানে লাল দাগ আছে, এখানে একটা কথা আছে, এখানে আর আমি এখানে ইমোজি দিতে চাচ্ছি, কোনো ইমোজি দিতে চাচ্ছি। সরি বুঝি নাই, কি বললেন? স্যার আমি এখানে ইমোজি বা ইমেজ দিতে চাচ্ছি। আপনি এই জায়গায় ইমেজ দিতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা দিয়েন ভাই, দিয়েন, ইমেজও দিয়েন, সমস্যা নেই, ইমেজ দিয়েন। এখন আগে এগুলো শেষ করি। এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানেও ডবল কোটেশন আসছে, এখানেও ডবল কোটেশন আসছে। এখানে নিয়ম হইলো, যেহেতু এখানে ডবল কোটেশন এবং ওয়ান কোটেশন দুটোটা ইউজ করা যায়, তো দুটোটা একসাথে ইউজ করতে পারবেন না, এটা হলো আরেকটা নিয়ম। কারণ এখানেও আপনি ডবল কোটেশন ইউজ করছেন, এই ভিতরেও ডবল কোটেশন ইউজ করেছেন, তো
তো ও না বেচারা বুঝতে পারবে না যে কিভাবে কি করতে হবে কিভাবে কি করতে হবে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এটা এই যেটাকে জন্য আপনি হয়তো যে কোনো একটা ইউজ করেন, হয়তো ওয়ান কোটেশন ইউজ করেন, ভিতরে ভিতরে আপনি ওয়ান কোটেশন ইউজ করেন, তাহলে কোনো সমস্যা নেই। হয় বাইরে বাইরে করবেন ডবল কোটেশন, ভিতরে করবেন ওয়ান কোটেশন, অথবা বাইরে ওয়ান কোটেশন ভিতরে ডবল কোটেশন, তাহলে ও কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে না। এখন যখন একটু রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ করে দেখলে ক্লিক হিয়ার থ্যাংক ইউ লেখাটা চলে আসে। কারণ আপনি যদি চান যে আমি একটু প্রুভ করে দেখি, যে আমি ওয়ান কোটেশন দিয়েই দেখি আদৌ এটা কি আসে। হ্যাঁ, ওয়ান কোটেশন করে দেখলাম, এটা হচ্ছে, এটা আমি ডবল কোটেশন দিয়ে দেখি। তাহলে কি করলাম, বাইরে ওয়ান কোটেশন রাখলাম এবং ভিতরে ডকুমেন্ট ডট রাইট ব্র্যাকেট থ্যাংক ইউর উপরে আমি ডবল কোটেশন রাখলাম। এটা থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ লিখেছি, হয়তো আপনাকে একটু চেঞ্জ করার জন্য অন্য কিছু লিখি, যেটা হচ্ছে WEW ওয়েলকাম COM ওয়েলকাম লিখলাম। হ্যাঁ, COME হবে, COME। আচ্ছা, তো এটা যদি আমি লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, তাহলে আমি যদি একটু লিখি, দেখেন এখন চেঞ্জ হয় কিনা, যে ওয়েলকাম লেখাটা আসে। তার মানে কি বুঝতে পেরেছি, আপনি যে প্রথম দেন আর শেষ দেন যেটাই দেন না কেন, এইভাবে দিলে কিন্তু আপনার যে কোটেশন, যেটা কোটেশন একটা দেন দুইটা দেন যেটাই দেন না কেন আপনার কিন্তু প্রুভ করবে, কিন্তু কোনোটাই দুইটা কি করা যাবে না, কোনোটাই কিন্তু আপনার দুইটা কোনোটাই কিন্তু আপনি কি করতে পারবেন না, কখনোই সেম করতে পারবেন না। সেম করলে কিন্তু জিনিসটা আর মিলে যাবে, হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি কি হইলো, আমাদের এখানে আপনার ডকুমেন্ট ডট রাইটার ব্যবহারটা জেনে গেলাম, অ্যালার্টটা সেটা জেনে গেলাম। এবার জানবো ইনার HTML-টা শিখে ফেলবো। ইনার HTML কিভাবে শিখবো? ইনার HTML যদি শিখতে চান তাহলে ইনার HTML করতে গেলে এটাকে আমরা কমেন্ট করে রাখি। কমেন্ট করার জন্য এই যে এই কমেন্ট উপরে কমেন্ট করলে এইভাবে কমেন্ট হয়ে যাবে, যাই হোক খুব সমস্যা নেই, এটাকে আমি এই জায়গায় রাখি, তাহলে হয়তো একটু এদিকে থাকলো, আর হচ্ছে এগুলোতে এইভাবে রাখলামই। এখন ধরেন ইনার HTML কথাটা অর্থ মানে হচ্ছে HTML এর ভিতর, ইনার মানে কি ভিতর, HTML এর ভিতর কি হবে, আপনার এই কোডটা কাজ করবে। তো দেখেন আপনি ইনার HTML লিখতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে যদি লেখেন যে ডকুমেন্ট ডট গেট লিখবেন, গেট লিখে স্পেস দিতে পারবেন না, গেট দেখে কি করতে পারবেন, স্পেস লিখতে পারবেন না। এলিমেন্ট এলিমেন্ট গেট এলিমেন্ট বাই বি বড় হাতের ওয়াই বাই গেট এলিমেন্ট বাই আইডি লিখবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই আইডি যে লিখলেন, আইডিটাও কি হবে, বড় হাতের হবে। আমি কিন্তু লিখে আবার কেটে আমি আবার লিখছি, যাতে করে আপনারা এই ভুলটা যেন না করেন কখনো। তারপর এখনো কিন্তু সাদা কালার হয়ে আছে, কিন্তু সাদা কালারই থাকে যতক্ষণ পর্যন্ত আপনি ফার্স্ট ব্র্যাকেট না দিবেন, ততক্ষণ পর্যন্ত লেখাটা সে ভুলই দেখাবে। ফার্স্ট ব্র্যাকেট লেখা হইলেই বোঝা যাবে যে লেখাটা ঠিক হয়েছে, কালার চলে আসবে। এখন এটার মধ্যে আপনি কি দিতে চান দিবেন, এটা অবশ্যই লিখবেন, দুটা কোটেশনের ভিতরে লিখবেন। এরপর লিখবেন যে ডট কি ইনার HTML ডট INNER ইনার HTML দিয়ে মূলত আপনি এখন কাজ শুরু করবেন। কি কাজ শুরু করবেন, যে এরকম কি লিখতে চান সেটা আপনি লিখবেন। যেমন আপনি কি লিখতে চান, যেমন যদি আমি আমার নাম লিখি, এটা লিখলাম ধরেন, হ্যাঁ, ওখানে সেমিকোলন দিয়ে অবশ্যই রাখা ভালো। তো আমি কি বললাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং ডট ইনার HTML দিয়ে আমি এই লেখাটা লিখেছি, তাই তো। এখন কথা হলো যে এই যে এখানে খালি জায়গাটা, এখানে কি লিখতে হবে, এখানে আমার আইডি দিতে হবে। কি আইডি দিতে হবে, আইডিটা দিতে গেলে আপনাকে এই যে আপনি এখানে হয়তো আপনি উপরে কোথাও না কোথাও কোনো কিছু একটা লিখেছেন, যেমন আপনি যদি H1 এর মধ্যে কোনো কিছু ধরেন যে আপনি H1 এর মধ্যে আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন, মানে H1 এর মধ্যে আপনি কিছু লেখেন নাই, কিন্তু আপনি এখানে কোনো একটা আইডি নিয়েছেন, হ্যাঁ আইডি নিয়েছেন,
আইডিতে নাম কি দিলেন, আপনি নাম মনে করেন যে দিলেন র্যাপার, WRAPPER র্যাপার নিলেন। তা এইখানে কি করতে হবে, র্যাপার দিতে হবে, WRAPPER র্যাপার। তো এইটা এবং এইটা সেম হইতে হবে, তবে এই লেখাটা শো করবে, আদারওয়াইজ করবে না। একটু দেখে আসি ব্যাপারটা কি কি দাঁড়াইছে। এখানে রিফ্রেশ করি, দেখেন লেখাটা কিন্তু আসছে, ওয়াই স্টুডিওর লেখাটা কিন্তু চলে আসছে। আবার দেখেন এটা কিন্তু আমার বোল্ড আকার হয়েছে। আমি তো দেখেন আমি লিখছি কিন্তু এখানে, ওয়াই স্টুডিও লিখছি কিন্তু এখানে, কিন্তু এটাকে এখন তারা H1 এ কনভার্ট করে নিছে। আপনি যদি এটাকে এখন H1 না দিয়ে যদি H6 দেন, হ্যাঁ আপনি যদি এখানে এখানে চেঞ্জ করেন, তারপরেও কিন্তু এটা কিন্তু ওই আপনার কথা শুনবে, ছোট হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারছেন, আপনি স্ক্রিপ্টে বলে দিচ্ছেন এখানে কাজ হচ্ছে ওখান থেকে, আপনি এখানে কিন্তু কোনোটাই কিন্তু ওয়াই স্টুডিওকে এই নামটাকে আপনি কিন্তু হেডিং ট্যাগ দিয়ে কিন্তু ইন্ডিকেট করেন নাই। আমরা HTML এ করলে কি করি, আমরা এখানে ইন্ডিকেট করি না, পাশাপাশি থেকে পাশাপাশি করছি, এটা কিন্তু দূর, কিন্তু এটা একটা এলাকা, এটা আরেকটা এলাকা। ওই যে একটা কথা আছে না, ওই যে হিন্দি মুভির মধ্যে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, তো ওইরকম আর কি। একটা প্রশ্ন করবো স্যার? আপনি এখানে কাজ করবেন না ওখানে কাজ করবেন? জি জি বলেন ভাই। জি বলেন। এই যে H1টার মানে বুঝলাম না স্যার, H1 H2 H6 আপনি যে এইটা ইচ্ছে দিতে পারতেছেন, কিন্তু কাজ করতেছে ভিন্ন ভিন্ন। H1 H2 H3 হলো আপনার হেডিং ট্যাগ ভাই, এটা তো আমরা HTML এ শিখে আসছি। আর এগুলো হেডিং ট্যাগ, আপনার কি মনে আছে হেডিং ট্যাগের কথা? ওই যে আমরা HTML এ শিখছি H1 H2 H3 শিখছি। স্যার আমি বলতে চাচ্ছি যে H1টার মানে বুঝলাম না স্যার। H1 মানে আপনি H1 তো হচ্ছে আপনার হেডিং ট্যাগ ভাই। নাকি আচ্ছা আপনি আপনার কথা আপনি কি এর মধ্যে কি আরো কিছু বলতেছেন কিনা জানি না, শোনা যাচ্ছে না কিছু আর কি। আতিক ভাই ওনার এটা বলবো নাকি? আচ্ছা শোনেন আতিক ভাই, আপনি প্রশ্নগুলো এগুলো লিখে রাখেন, লিখে রাখেন যে আমি H1টা বুঝি নাই বা H6টা বুঝি নাই, আর বাকিগুলো কন্টিনিউ শুনতে থাকেন। যেগুলো যেগুলো বুঝেন নাই হয়তো আপনি ওইভাবে লিখতে পারবেন না, লিখে রাখেন পরবর্তীতে। আচ্ছা এই যে অন্তর রয় মনে চলে আসেন ভাই, আপনি একটু কথা বলেন তো ভাই। অন্তর রয় ভাই শুনতেছেন? আচ্ছা উনি শুনুক আর না শুনুক, অন্তর রয় ভাই শুনতেছেন কিনা? ওনারা সব নাম কেটে দিচ্ছে মেবি, হ্যাঁ একদমই কেটে দিছে। দেখি তো সকালের ব্যাপারটা। সারা অপারেশনটা দিয়ে দেন স্যার। কার কার নাম আপনি আপনি মিলন পারভেজ স্যার। হ্যাঁ দেওয়া হয়েছে না মিলন পারভেজ ভাই? ও দেওয়া হয় নাই নাকি? স্যার আমারটা দিন স্যার, শার্দুল। আচ্ছা এখন তো আমি তো দেওয়ার জন্য আসি নাই, এখন আপনারা দিতেছেন। সাতরোল কিভাবে? সব চেঞ্জ হয়ে গেছে, এখানে আর কাউকে রাখে নাই, খেয়াল করে দেখছেন? নাই। এখানে অন্তর রয় যে ভাই যে আসেন, অন্তর রয় মাঝে মাঝে আসেন। মিলন পারভেজ ভাই, মিলন পারভেজ ভাইকে দিছি। এখন যারা আসেন তাদেরকে আর রাখা হচ্ছে না, এই যে একদম সামনে পরীক্ষা আছে এই জন্য কাউকে আর রাখবে না ওরকম অতিরিক্ত। আচ্ছা যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যেটা যেটা বলতেছিলাম আর কি, অন্তর ভাইকে বললো তো উনি কথা রিসিভ করতেছেন না, কথা শুনতেছেন না। উনি কি মেসেজ দিচ্ছেন? না স্যার, কোনো মেসেজও দিচ্ছে না উনি। এইভাবে হলে তো খুব প্রবলেম। মিজানুর রহমান প্রেজেন্ট দেওয়া হয়েছে, দেখেন সবাইকে কল করা হয়েছে, নো রেসপন্স যারা করতেছেন তাদেরকে নিচে রাখতেছে,
আর বাকি যারা রেগুলার তাদেরকে উপরে। আর 20 নাম্বার সিরিয়ালে 20 নম্বর সিরিয়ালে কে আছেন? মিলন পারভেজ দিলাম তো ভাই, মিলন পারভেজ। রোল নাম্বার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো যেটা হোক, যেটা বলতেছিলাম আর কি, যে স্যার 1 মিনিট স্যার। জি জি বলেন। স্যার মিজানুর বলছিলাম স্যার। স্যার আমি পরশু দিন স্যার জয়েন করছিলাম স্যার। আমি মেসেঞ্জারে মেসেজও দিতাম ইয়াতে চ্যাট বক্সে, কিন্তু আমার অ্যাটেন্ড হয়নি ওই দিনও। কালকে হয়েছে কিনা? কি মিজানুর রহমান? জি স্যার, ওই যে 990। 990 না? জি স্যার। এই দেখেন সব প্রেজেন্ট আছে। স্যার পরশু দিন স্যার, এই যে পরশুদিন 8 তারিখ প্রেজেন্ট, এই যে 9 তারিখ প্রেজেন্ট, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, দেখছেন? জি স্যার। এই যে প্রেজেন্ট এগুলো। জি স্যার। জি ভাই আমরা প্রেজেন্ট দিয়ে দিছি আপনাকে। ওই যে আপনার ওই যে আপনি আপনার ওই যে ফারহান ভাইকে বললেই হবে, উনি আপনাদের জন্য অনেক স্যার কষ্ট। নুরুল ইসলাম স্যার। নূর, আচ্ছা আমি প্রেজেন্ট দিলাম। নুরুল ইসলাম ভাই রোল কত বলেন? নুরুল ইসলাম ওভার প্রধান শেষে গেছে স্যার, 7 ছিল। এখন 30-এ চলে গেছেন, বিকজ অফ ওই যে আপনি 8 দিন করে ফেলছেন। এই জন্য যারা একটু বেশি অ্যাবসেন্ট তাদেরকে সিরিয়াল দেখেন 3 দিন 3 দিন 5 দিন 6 দিন 4 দিন 8 দিন, এদেরকে একদম নিচে রাখছে। আমি স্যার 20 নাম্বার ক্লাসটা করছিলাম, পরে এটা নিয়েছিলাম স্যার, আপনি অসুস্থ ছিলেন, ওই জন্য পরে আর প্রেজেন্টটা ওই দিন হয়নি স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, আর 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 মিস দিয়েন না ভাই, 30 জন হয়ে গেছে। এখন আর ওনাদের বাকি জনদেরকে রাখেও না, দেখেন সবাইকে ওনাকে অফ করে দিছে। অবশ্য অফ করে দিছে বলতে ওনাদেরকে লিস্টে অবশ্যই আছে, ওনাদের কাছে রেকর্ড থাকবে। আচ্ছা যাক, এখানে এইটুকুটা বুঝতে পেরেছি যে আপনি এখানে আমরা কিভাবে কল করতেছি। এটা হচ্ছে ইনার এস্টিমেল, মানে হচ্ছে এস্টিমেলে কোনো একটা জিনিসকে আপনি কাজ করাইতে পারবেন আপনি এটার মাধ্যমে। এটা কিভাবে লিখতে হবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা আমি যেইভাবে লিখেছি ঠিক এইভাবেই হইতে হবে। এই যে ইনার এস্টিমেল পর্যন্ত ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্র্যাকেট ডট ইনার এস্টিমেল, এই কথাটা হুবহু এইভাবে হইতে হবে। কিভাবে হইতে হবে? সব ছোট হাতের হবে, শুধুমাত্র ই বড় হাতের হবে। তারপর হচ্ছে এলিমেন্টের ই বড় হাতের হবে, বাইয়ের বি বড় হাতের হবে, আইডির আই বড় হাতের হবে, আর এস্টিমেল সব এই লেখাটা, এস্টিমেল লেখাটা সব বড় হাতের হবে। এটা আপনাকে মনে রাখতে হবে আর কি, যে এটা আপনি কয়েকবার করলে হয়তো বুঝে যাবেন। তো এখানে আপনি যে আইডিটা দিবেন সেই আইডিটাকে সে ওই ক্যারেক্টারিস্ট হবে সে। হ্যাঁ, আপনি এস S6 দিলে S6 এর ক্যারেক্টার সে পাবে, যেটা যেটা দিবে সেটা সেটা পাবে। বুঝতে পেরেছেন? তো আমি চাইলে কি করতে পারি, এখানে কোনো কিছু লিখে পুরো প্যারাগ্রাফে আমি সেই চরিত্রটা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির বৈশিষ্ট্য। তো এই একটা ব্যাপারগুলো যে আমরা এটা কি করতে হবে, এটা এই ভুলগুলো যেন না হয়, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এটা খুব কেস সেনসিটিভ। সো এখানে একটা লেটার ভুল হলে কি হবে, কাজ করবে না। আপনি যদি এখানে কোনো একটা লেটার ভুল করেন, যেমন ইটাকে আপনি ছোট হাতে দিয়ে দেখেন না, দেখি কাজ করে কিনা। এটা সম্ভবত চেঞ্জ হয়ে যাবে, বোল্ড আর থাকবে না। দেখেন নাই, বোল্ড থাকবে না তো দূরে থাক, সে কাজই করবে না, সে আসবেই না। দেখছেন আমি কি দোষ করছি? বড় হাতের এই জায়গায় ছোট হাতের ই দিছি, এবং সে কিন্তু কোনো কালারও চেঞ্জ দেখায় নাই। মানে ভুল হলে তো কালার চেঞ্জ দেখায় যে ভাই ভুল হয়েছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস, সে আপনাকে কিছু বলবে না, মুখ সোজা সহ্য করবে আর চলে যাবে। মাইর হবে তো সাউন্ড হবে না, একদম নিশ্চুপ চলে যাবে। তো এখানে আপনি যে বলছেন কত কিছু করছেন, কোনো ভুল কিন্তু কোনো দেখাচ্ছে না, কোনো কোশ্চেন মার্ক দেখাচ্ছে না, কোনো কিছু দেখাবে না, কিন্তু ভুল আপনি কি করছেন, এটাকে ছোট হাতে দিচ্ছেন, ব্যাস। সে তো অন্তত এই ওয়াইস তো এই লেখাটা তো থাকার কথা ছিল না, লেখাটা সহ সে চলে গেছে, না সে থাকবে না, সে সই হবে না, মানে মাইন্ড করছে তো করছেই। এখানে কোনো একটা কিছু ভুল হওয়া যাবে না, হলে পারফেক্ট হলে সবই আসবে, না হলে কিছুই থাকবে না। জাভাস্ক্রিপ্ট কাহিনী হলো এরকম। তাহলে আমরা কি বুঝলাম, আপনি এখানে কোনো কিছুই আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না, যা আছে ঠিক সেভাবে রাখতে হবে, ভুল হলে কিন্তু কাজ করবে না। তো এখানে যে এটা যে আমরা করছি, এখানে যদি আমি আরেকটা জিনিস দেখাই, যেমন এটা তো আমরা ওয়াইস টু লিখেছি, তাই না? এটাকে যদি ইন্সপেক্ট করি,
ইন্সপেক্ট করলে কি হয়, ইন্সপেক্ট করলে আমি জিনিসটা সব দেখতে পাবো। তো যদি দেখেন ইন্সপেক্ট করলে, এটাকে আমি একটু এখানে দেখি, তাহলে হয়তো আপনারা একটু এখান থেকে দেখতে পাবেন। এই হচ্ছে ওয়াইস চৌধুরী লেখাটা, এই হচ্ছে লেখাটা ছিল এই জায়গায়। কিন্তু ওরা এখানে কি লিখছে খেয়াল করে দেখছেন কি করছে ওরা? ওরা কিন্তু এটা কিন্তু আমাকে এই 6 এর মধ্যে কিন্তু রাখছে। তার মধ্যে জিনিসটা এমন যেন কেমন, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখছেন ঠিকই, কিন্তু সে শো হচ্ছে এই জায়গায় কোথায় H6 এর মধ্যে শো হচ্ছে। দেখেন H6 আইডি র্যাপার আর হচ্ছে ওয়াইস চৌধুরী আমি এই জায়গায় লিখছি, কিন্তু আদতে কি আমি তা করেছিলাম? আদতে কি আমি ওইটা কি আমি তা করছি? আমি তো এখানে লিখি নেই, আমি তো লিখছি এই জায়গায়। জিনিসটা বুঝছেন? আপনি এখানে থেকে কাজ করবেন কিন্তু আপনার ফলাফল এখানে দেখাবে, যেটা কিনা আমরা ইনস্পেক্ট করেও কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ইনস্পেক্ট করে কিন্তু তাই দেখতে পাচ্ছি। দেখেন এটার মধ্যে ওয়াইস চৌধুরী লেখা আছে। বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ, এরকম আর কি। আপনি যেটা যেটা লিখবেন সেটা ওইখানে দেখাবে, এখানে তো আপনি দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, জাভাস্ক্রিপ্ট ব্যাপারটা একটু এরকম, একটু অন্যরকম লাগতে পারে, লাগলেও কিছু করার নাই। আস্তে আস্তে দেখতে দেখতে সুন্দর সুন্দর সহজ হয়ে যাবে। এটা ভাবা চিন্তার মানে কোনো কিছু নেই। এই তো। আর হচ্ছে এখানে আপনি যদি এখানে, আমরা তো জানি, আপনি যদি মনে করেন যে এখানে শুধু কি নাম্বার দিয়ে কাজ হয় আর অন্য কিছু কি দিয়ে কাজ হবে না, হ্যাঁ অন্য কিছু দিয়ে অবশ্যই কাজ হবে। আপনি যদি ওয়াইস চৌধুরী লেখার জায়গায় যদি আপনি অন্য কিছু লেখেন, যেমন ধরেন যে লিখলেন যে 100 যোগ 200 কত হবে? 300 হওয়ার কথা না? এটা আমি দেখতে চাচ্ছি কিভাবে, আমি H6 এর মাধ্যমে দেখতে চাই না, আমি মনে করেন যে H3 এর মাধ্যমে দেখতে চাই, মানে আমি হেডিং 3 দ্বারা দেখতে চাই, একটু মোটা হবে আর কি লেখাটা। তাহলে আপনি যদি এখানে যান, তো আপনি এখানে রিফ্রেশ করে দেখেন মোটাই আসছে 100 প্লাস 200। কিন্তু এখানে কি হয় না, এখানে কিন্তু ওইটাই দেখাচ্ছে, কারণ কি সে ওয়ার্ড দেখাচ্ছে। যদি আপনি ক্যালকুলেশন চান তাহলে ওকে কি করতে হবে? দেখেন ওকে যে আমি এটা দিছি, ও কিন্তু কোনো ভুল দেখায় নাই, খেয়াল করে দেখছেন? কেন ভুল দেখাবে? ওকে এটা তো ওয়ার্ড দেখাচ্ছে সে। কিন্তু আপনি যখন এটাকে যদি ক্যালকুলেশন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার কোটেশন মার্কটা উঠায় ফেলতে হবে। উঠায় ফেললে দেখবেন সে গ্রিন কালার হয়ে গেছে। হ্যাঁ, গ্রিন কালার হয়ে গেছে। এখন আপনি কি করেন, আপনি এখানে রিফ্রেশ করেন, দেখবেন যে 200 আর 100 যোগ করলে কত হয়? 300 হয়। 300 কিন্তু দেখাচ্ছে, এবং কিসের মাধ্যমে দেখাচ্ছে? এটা আপনার এই আইডিটা হচ্ছে বোল্ড আইডি, এই আইডির মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ভাই কিছু বুঝছেন? আমি কিন্তু কিছু বলি নাই, কিছু বুঝছেন কিছু? জি স্যার বুঝতে পারছি, এখানে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিয়েছেন ইটালিক। হ্যাঁ, তার মানে ওই কিছুক্ষণ আগে আমাদের আতিক ভাই কিন্তু এদের উপর প্রশ্ন রাখবেন, আপনারা রেডি থাকেন ভাই। আমি কঠিন কিছু দেখাতে চাই না, দেখাতে গেলে মাথা সবার চলে যায়। দেখেন উনি যে কোশ্চেন করতেছিলেন যে H3 কেন আনা হইলো, আমার তো এটাই ভালো ছিল। ওইটা কি একটা আছে না, এখন তো ভালো আজ একটা কথা আছে না, এখন তো ভালো ছিলাম, আজ আমার কি হলো, কিছু তো বুঝতে পারলাম না। একটা গান আছে না, আমি গানটা ভুলে গেছি বুঝছেন, যে আজ আমার ছিলাম আগে তো ভালো কি ছিল আগে তো ছিলাম ভালো, আজ আমার কি হলো? ও আচ্ছা হ্যাঁ, আগে তো ছিলাম ভালো। এটা হচ্ছে আমাদের আতিক ভাইয়ের গান বুঝছেন। আগে তো ছিলাম ভালো, আজ আমার কি হলো।
স্যারের কোডিংটা কিছুই বুঝতেছি না। এখন এইরকম হবে আর কি ব্যাপারটা, যে এখানে এই থ্রিটা উনি উনি স্যার কোশ্চেন। আমি বিগিনার বলে এইভাবে বলতেছেন? আতিক ভাই না না ভাই ভাই, আমার আপনারে খুব মহব্বত করি আমি, জানেন আতিক ভাই। না না শুনেন, বিগিনার বলে কোনো কথা না, আমার কাছে সবাই আলহামদুলিল্লাহ সবাই সবার। আপনাকে জিনিসটা খুব মহব্বত করি বিধায় আপনার নামটা এতবার বলি। আপনি দেখেন এখানে এত কারণ না আমি এতবার বলি না, যতবার আমি আতিক ভাই আপনার নামটা এতবার বলি। বিজ্ঞানের জন্য না, এখানে ব্যাপার হলো যে আপনি জানি আপনি হঠাৎ করে চুপ হয়ে গেছেন আর কথা বলতেছেন না, আমি বুঝছি আপনার মনের মধ্যে কষ্ট লাগতেছে এবং আপনার কাছে খারাপও লাগতেছে। তো এই ব্যাপারটা আপনার কাছে যেন কষ্ট না লাগে, খারাপ না লাগে, এই জন্য আপনাকে হাইলাইট করে রাখি যাতে করে আপনি দেখেন। আপনি চুপ হয়ে যাওয়াতে আমি বুঝছি আপনি বুঝতেছেন না, এবং আপনি মনে মনে ঠিক করছেন যে আমি আর করতাম না, আমি আর আগামো না, এরকম যেন না হয়। হ্যাঁ, ব্যাপারটা একটু দেখেন, একটু বুঝতে শুনেন, বুঝলে বুঝবেন, না বুঝলে মন খারাপ করবেন না, বুঝলে ওটা ওখানে রেখে দেন, দরকার হলে কালকে বুঝছেন, এরকম আর কি। কিন্তু মন খারাপ করার কিছু নাই। তো দেখেন এখানে আমি কি করছি, এখানে S3 নেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে আমি এখানে যাহা লিখিব তাহা এই লোকের চরিত্রে চরিত্রবান হবে। আমি লিখেছি যে 200 সাথে 100 যোগ করলে 300 হবে, ভালো কথা, 300 হবে, হয়েছেও কিন্তু 300। কোথায় গেল, হয়েছে কিন্তু আতিক ভাই, দেখেন 300 কিন্তু হয়েছে। এখন আমি এটাকে অনেক কিছু করতে চাই। কি করতে চান ভাই? আমি S3 ট্যাগে রাখতে চাই, রাখছেন। এটাকে আমি এই আইডিতে আমি অনেক কিছু স্টাইল করতে চাই, করেন। আমি একটা স্টাইল করছি, কি করেছি, ফন স্টাইল করছি ইটালিক, এখন কিন্তু সেই ইটালিক কিন্তু পাইছে। এখন আপনি এখানে ভুড়ি ভুড়ি আপনি এখানে সিএসএস করেন, যত পারেন সিএসএস করেন, এইটারে মনে করেন যে আপনি সিএসএস দিয়ে একদম দিয়ে দেন অনেক কিছু, ও কিন্তু হবে। হ্যাঁ, এখন দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর হইলো না? আপনি এখান থেকে কিভাবে কানেকশনটা বাড়াতে পারলেন। আগে কিন্তু এই কানেক্টিভিটি বাড়ানো সম্ভব ছিল না, শুধুমাত্র স্টেবল সিএসএস এর। এখন কিন্তু অনেক কিছু হচ্ছে। তো এটা যদি আপনার ব্রেনে একবারে যদি হয়ে যায় তবে তো বুঝলেনই। যদি একবার যদি না বুঝেন তাহলে আপাতত অফ দেন, কোনো সমস্যা নেই। এটা আপনি আস্তে আস্তে বুঝুন। এটা আমিও প্রথম বুঝি নাই, আমারও প্রথম কষ্ট লাগছে, কেমন জানি লাগে, ওই কেমন কেমন করে ওইটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা সময়ে সময়ে সবকিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে সমস্যা নেই। তো এখানে তাহলে আমরা কি কি জিনিস জানলাম, এখানে তাহলে আমরা এই জিনিসটা আমরা এইভাবে কিন্তু স্টাইল করে দেখতে পারি। তো ঠিক আছে, আমরা এখন একটা ব্রেক দিই, যেহেতু একটু যা শিখছি এটা আপনি একটু আলোচনা করেন, বা আপনারা ব্রেকের পরে আপনারা একটু প্র্যাকটিস করেন, বিভিন্নভাবে দেখেন হয় কিনা। তারপরে আরো তো বাকি আছে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আবার আসতেছি। আনিসুর রহমান খান, জি আনিসুর রহমান ভাই, আপনাকে প্রেজেন্ট দিয়ে দিছি। আপনার পরীক্ষা ছিল, হ্যাঁ বলছিলেন আপনি পরীক্ষা ছিল। জি ঠিক আছে, পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কি পরীক্ষা ছিল? ম্যাথমেটিক্স ছিল ভাই, ম্যাথমেটিক্স ছিল, দিয়ে আসলেন এই মাত্র? হ্যাঁ ভাই শেষ করে আসলাম। যাক ইনশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এটা অনেক ভালো। তো ঠিক আছে, তাহলে এখন তো একটা ব্রেক চলতেছে, ব্রেক টাইম 4:10, আপনারা 4:30-এর মধ্যে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসেন। অনেক কিছু জানছেন, এগুলো আপনারা এখন একটু 30-এর পর থেকে এসে আপনি একটু প্র্যাকটিস করেন। যারা বুঝেন নাই, এই টপিক বুঝেন নাই, এই টপিকটা আপনারা আলোচনা করেন, দেখবেন জিনিসটা আগের থেকে অনেক ক্লিয়ার মনে হবে, সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে আপনারা ওইটা শুরু করেন। তো শুরু করি। কোন পর্যন্ত ছিলাম? আমরা ছিলাম আপনার এই যে document.get11/id wrapper, এই পর্যন্ত ছিলাম। এগুলো বলছিলাম যে একটু নিজের একটু ট্রাই করে দেখেন, মোটামুটি এরকম। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যদি আমি এখানে সংখ্যা দিয়েছি, কেমন? এখন এই সংখ্যাটা এখানে না দিয়ে যদি আপনি ধরেন এখানে দিলেন না, আপনি এখানে যে জিনিসটা দেওয়ার কথা ছিল সেটা আপনি এখানে দিলেন না, দিলেন মনে করেন যে সরকার ভাই, হ্যাঁ আমাদের
আবু হোসেন সরকার ভাইয়ের নামটা লিখি, আবু হাসান সরকার। আমার কি স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি স্যার দেখা আর যাচ্ছে। আমার মেবি রেকর্ডটা শুরু করে দিয়েছে, রেকর্ড হচ্ছে। ধরুন আমি এই জিনিসটা লিখেছি, এই জিনিসটা লেখার মানে হচ্ছে যে এই জিনিসটা আমাকে H3 দ্বারা আমাকে দেখাবে, এবং সেটার দ্বারা যদি র্যাপার দ্বারা যদি কোনো সিএসএস করা থাকে সেটাও কাজ করবে। তো যদি আমরা একটু দেখে আসি, যদি দেখে আসি তাহলে তো বুঝতে পারবো যে এখানে করেছি কিনা। এখানে করে নেই। কেন করে নেই? কারণ হচ্ছে এইটার সংখ্যা, এটা ওই এখানে এইভাবে দেখালে হবে না। এটা কিসের জন্য, কিভাবে দেখাতে হবে? এখানে আপনাকে আপনার কোটেশন মার্কের মধ্যে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ তো আমি এগুলো কেন, আমার হ্যাঁ আমাকে কি করতে হবে, কোটেশন মার্কের ভিতর রেখে তারপর করতে হবে। তো যদি আমি এখন এইভাবে যদি করি তাহলে কি দেখাবে দেখি। আবু হাসান সরকার ভাইকে দেখাচ্ছে। এখন এই জিনিসটা যে দেখাইলো, এই জিনিসটা ইটালিক হলো কিসের জন্য? কারণ আমি র্যাপারকে আমি ফন্ট সাইজ ইটালিক করে দিয়েছিলাম বিধায় এটাকে র্যাপার ওই আইডিকে সে ধরেছে। ওকে ফাইন। এখন ধরুন আমি এটা এই জায়গায় দিলাম না, এটা আমি এই জায়গায় দিলাম না, আমি করলাম কি এই জায়গার থেকে এটা সরাই ফেললাম, আমি একদম এটাকে কাট করে ফেললাম, কাট করে ফেলে আমি এই জায়গায় রাখলাম। হ্যাঁ, কাট করে এখানে এই জায়গায় রাখলাম। তাহলে এই জিনিসটা কি আদৌ কি হবে? রিপ্লেস করলে দেখে আসতেছে না, আসতেছে না। আমি যদি এখন এটাকেও ডিলিট করে দিই, দেখি তো সেভ করে, এখন কিন্তু আসতেছে। তার মানে কিছু জিনিস বোঝার আছে এখানে, সেটা হচ্ছে এটা এখানে আসতেছে ঠিকই, তার মানে আপনি যদি এখানে লেখেন তা তো আসার কথা, কিন্তু আপনি যে এখানে যে আপনি এটা সরাই দিলেন, পুরোটা সম্পর্ক ছিন্ন করেন, এখন কিন্তু এটা এইভাবেই আসতেছে। তো আপনার এখানে কথা হলো যে আপনি এখানে দিলেও কিন্তু হচ্ছে, এখানে দিলেও কিন্তু হচ্ছে, কিন্তু এখানে দিলে যে সুবিধাগুলো হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি আরও কিছু কাজ করাই নিতে পারবেন, যেটা পরবর্তীতে সামনে আমরা আরও জানতে পারবো। যেমন ধরেন যদি এটা দেখতে চান, ধরেন আপনি আবু হোসেন সরকার ভাইটার নাম লিখলেন, কেমন? আপনি এখানে দিলেন সাপোজ এখানেও কিছু লিখলেন, এখানেও আপনি লিখলেন, যেমন লিখলেন যে কথার কথা, এই কার নাম লেখা যায়, ধরেন যে বাপ্পি ভাইয়ের নাম লিখি, BAPPY বাপ্পি, এটা সেভ করলাম। ধরেন আমি এখানেও লিখলাম, এখানেও লিখলাম, এখন কোনটা শুনবে সে একটু দেখে আছে কি হয় জিনিসটা। রিফ্রেশ করলাম, বাপ্পি লেখাটাই কিন্তু লিখছে। তো ব্যাপারটা খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানেও লিখেছি, কিন্তু সে এটাকে দেখাচ্ছে না, সে দেখাচ্ছে বাপ্পি ভাইকে। এবং এটাকে যদি আমি একটু ইন্সপেক্ট করে দেখি আসলে ঘটনা কি ঘটছে, তাহলে একটু দেখে যদি আসি যে এখানে লেখা কিন্তু এখানে বাপ্পিকেই দেখাচ্ছে, এখানে ও ইন্সপেক্ট করার পর বাপ্পিকেই দেখাচ্ছে, কিন্তু বাপ্পি কিন্তু এখানে লেখা নাই, লেখা আছে এখানে। তো ব্যাপারগুলো একটু বোঝার আছে যে এখানে এই যে এগুলো যে চেঞ্জ হচ্ছে, যে এগুলো যে এই ব্যাপারগুলো, হ্যাঁ এগুলো কিন্তু অনেক কাজ করার আছে। যে আপনি এখানে লিখবেন এটাকে প্রায়োরিটি বেশি দিবে, বাপ্পিকে প্রায়োরিটি দিবে, আবু হাসান ভাই সরকার ভাইকে এখানে প্রায়োরিটি দিচ্ছে না। এবং আমরা যখন ইন্সপেক্টও করে দেখি তখনও আমরা কিন্তু ইনার জায়গায় হাসান ভাইয়ের জায়গায় কিন্তু বাপ্পি ভাইকে দেখতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখানে এখন এটাকে যদি আপনি বলেন যে এটা দ্বারা কি কাজ করা যায়, ঠিক বুঝলাম না, মানে বুঝলাম কিন্তু বুঝলাম না, এমন যদি আপনাদের কারোর মধ্যে ঘটে তাহলে আসেন তাহলে ব্যাপারটা একটু এটা নিয়ে একটা সলভ করি আসেন। যেমন ধরেন যে আপনি একটা কাজ করলাম, ধরেন যে আমি স্ক্রিপ্টের মধ্যে লিখলাম যে কি লেখা যায়, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখে এখানে র্যাপার লিখলাম, র্যাপারে ইনার HTML দিলাম, দিয়ে বললাম যে এখানে আমি দিলাম। আচ্ছা এটা তাহলে আমি অন্য একটা বাপের কাজ করি। যেমন ধরেন আমি এখানে একটা বাটন নিই, হ্যাঁ শেষে একটা বাটন নিই, BUTTON বাটন, আমি বাটন নিলাম, বাটন নিয়ে আমি যে অন ক্লিক যেটা করে সেটার মাধ্যমে আমি দেখি কিছু করা যায় কিনা। CLICK ক্লিক হিয়ার, HERE হিয়ার, ক্লিক হিয়ার করলাম। তা আমি একে কি করলাম, আমি একে বলে দিলাম যে তোমার অন ক্লিকটা ইউজ করো, অন ক্লিক CLICK অন ক্লিকটা তুমি ইউজ করো। ওয়ান ক্লিকটা যখন সে ইউজ করবে তখন আমি ওকে বলে দিলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যেটা আছে এটাকে তুমি কপি করে নাও। তো কপি করে সে নিল,
হ্যাঁ, কপি করে নিলে সে কি ওয়ান ক্লিকের মধ্যে সেটা রেখে দিল, ওয়ান ক্লিকের মধ্যে রেখে দিল। যেহেতু এটা ডবল হয়ে গেছে, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমি এটা আমার সলভের মধ্যে আসতে পারি। যেমন ধরেন যে এখানে কি কি লিখলাম, এটা একটু বড় করি তাহলে হয়তো বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতে সমস্যা হবে না। দেখেন কি কি করছি, এখানে বাটন নিয়েছি, বাটনের মধ্যে অন ক্লিক নিয়েছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা নিয়েছি, র্যাপার নামে আইডি নিয়েছি, দেখেন র্যাপার নামে আইডিটা আছে। আবার ইনার ডট এসটিএমএল লিখেছি, ধরেন যে আমি এখানে লিখেছি বাপ্পি লেখার জায়গায় আমি ধরেন অন্য একটা মেসেজ দিই, যেমন ধরেন খালি ও আমাকে দেখাচ্ছে যে ডবল কোটেশন নিয়ে প্রবলেম আছে, তো যেহেতু প্রবলেম আছে প্রবলেমটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব, ধরো আমি হয়তো ওয়ান কোটেশন দিয়েই করব, তাহলে হয়তো আমার প্রবলেমটা থাকবে না। তো আপনি দেন যে আপনি থ্যাঙ্কস THANK থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট দিয়েছেন, যেমন LOT লট, হ্যাঁ আপনি এটা দিলেন, আপনি ধন্যবাদ জানালেন, এবং ধন্যবাদ জানানোর পর আপনি এখানে যে কি করলেন সেমিকোলন দিলেন, আবার এটা জিনিসটা শেষ করলেন, ক্লিক মি বা ক্লিক হিয়ার যেটাই হোক আপনি এখানে দিলেন। এখন কথা হইলো, এটা আপনি বলতে চাচ্ছেন যে বাটনে যখন যেই ক্লিক হিয়ার ক্লিক করবে সেই যেন এই লেখাটা যেন আসে, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, এখন এটাকে আমি আপাতত এখানে রাখছি না, এটাকে আমি করে সরাই রাখতেছি, মানে আমি এই জায়গাটা আমি বাইরে রাখলাম, বাইরে রাখলাম। এখন আমি আইডিতে ও সবসময় কিন্তু শো করবে, কি শো করবে, মনে করেন যে এখানেও শো করবে, যেমন এটা আমি বাদ দিয়ে কি শো করবে, যেমন দিলাম যে ইউ সো লিখি ইউর সো আচ্ছা, এটা সেভ করলাম, কেমন। এখন এটা রিফ্রেশ করে দেখি, দেখেন এখানে লেখা আছে ইউ আর সো অ্যাট্রাকটিভ পারসন, এটা লেখাটা চলে আসছে। ক্লিক হিয়ার ক্লিক করলে কি হবে, থ্যাঙ্কস এ লট। আমরা কিছুক্ষণ আগে যে ভাঙা যে কথাগুলো বললাম, যে কাজটা কিন্তু এইভাবেও কিন্তু হয়। কিভাবে হয়, এই যে এইভাবে হয়, যে লেখা আসলে ইউ আর সো অ্যাট্রাকটিভ পারসন, যে লেখা দিলে লেখাটাই চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটায়। আগে দেখিয়েছিলাম যে এই বাটনের মধ্যে চেঞ্জ হবে, এখন এখানে ক্লিক করলে আবার এটাও চেঞ্জ হয়। ব্যাপারটা খেয়াল করে দেখছেন যে জিনিসটা কিভাবে ঘটছে। সেটা হচ্ছে আপনাকে প্রথমে আমি এটা কানেকশনটা কিভাবে হয়েছে একটু দেখেন, আমি বুঝিয়ে দিলে হয়তো বুঝবেন। এখানে আমি একটা H3 নিলাম, যে যাই নেন, একটা প্যারাগ্রাফ নেন, কোনো সমস্যা নেই। আপনি লিখলেন যে আপনি খুব ভালো একটা মানুষ, আপনি লিখলেন, লেখার পর আপনার মনে চাচ্ছেন যে এটাকে আমি কিছু চেঞ্জ করতে চাই ক্লিকের মাধ্যমে। কিসের মাধ্যমে, ক্লিকের মাধ্যমে চেঞ্জ করতে গেলে আপনাকে কানেকশন করতে হবে আইডি দিয়ে কানেকশন করতে গেলে আপনার মনে পড়ে গেল যে আমি তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা তো আমি একটা জানি, তো আমি এই আইডি নিলাম, র্যাপার বা যে কোনো একটা নাম নেন, এখানেও সেই নামটা দেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই র্যাপার দিয়ে আপনি ইনার HTML এর মধ্যে লিখে দিলেন যে বাটনে যখন ক্লিক হবে তখন যেন সে যেন থ্যাঙ্কস এ লট যেন আমাকে জানায়, আপনি এটা বলে দিলেন। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো এটাই যে আপনি যখন রিফ্রেশ করে দেখেন প্রথমে কিন্তু এটাই আসবে, জিনিসটা দিলে ক্লিক হিয়ার দিলে সে থ্যাঙ্কস এ লট দিল। এখন কথা হলো যে এটা তো বাস্তবসম্মত কি হইলো, যেমন এমন হইতে পারে যে এখানে লেখা থাকলো যে অফারটি পেতে চাইলে নিচে ক্লিক করুন, অফারটি পেতে চাইলে কোড পাওয়ার জন্য, কুপন কোড পাওয়ার জন্য নিচে ক্লিক করুন। সে নিচে ক্লিক করার সাথে সাথে এখানে তার কোড নাম্বারটা শো করবে। এটাও তো একটা হইতে পারে না। তারপর তাকে আপনি ওখানে আপনার সাইটে রাখলেন, তাকে ক্লিক করাইলেন, ব্যাপারটা কিন্তু দারুণ হইলো। তো এই জিনিসটা কি দিল, আপনি হয়তো এখানে একটা মেসেজ দিলেন যে আপনি এই অফারটি পেতে চাইলে নিচে বাটনে প্রেস করুন। আপনি যখন এটা দিবেন তখন আপনার নিচের বাটনে কি লেখা থাকবে, হয়তো কোনো কোড নাম্বার দেওয়া থাকবে, যে এই কোড নাম্বারটা নিয়ে আপনি যদি এখানে নিয়ে আসেন বা একটা এটা ছবি নিয়ে আসেন বা এই কোডটা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা আপনাকে ডিসকাউন্টের ব্যবস্থা আছে, এরকম কোনো কিছু হইতে পারে। ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম ইন্টারেক্টিভ অ্যাকশন কিন্তু এখানে ঘটছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি দিয়ে আরও অনেক কিছু কাজ করা যায়। এটা নিয়ে যদি আরও কোনো কাজ করতে চান দেখবেন যে আপনি এরকম আরও অনেক প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির
আগে যেরকম বাপ্পি দিয়ে বা অন্য একজনের নাম দিয়ে দেখালাম। তো তো এটাই হলো সেটা। আর এটার যদি সংক্ষেপে যদি বলতে হয়, এখানে যেটা থাকবে এটা কিন্তু সবসময় এটাই শো করবে, কিন্তু কাজ করবে ক্লিকের পর এটা শো করবে। তো মনে করেন আপনি দেখাতে চাচ্ছেন এটা সবাই দেখুক এটা, কিন্তু ক্লিক করার পর আরেকটা জিনিস দেখুক ওই জায়গায় লেখাটার বদলে, তখন আপনি এই বাটনের মধ্যে করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। দেখেন আপনি সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এটা তো বাটন হয় নাই। আচ্ছা দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে আমি র্যাপারকে বলে দিয়েছিলাম যে আমাকে যেন এই থ্যাঙ্কসটা দেখায়। হ্যাঁ, তো র্যাপারকে বলে দেওয়াতে ইউ আর সো অ্যাট্রাকটিভ পারসন এটা কিনে তখন আর এটাকে আর দেখাবে না। আপনি যখন শুধু এই দুটোটা লিখবেন তখন শুধুমাত্র এটা যেটা লিখবেন সেটাই দেখাবে। যেমন আমি এটা যদি দেখাই, এটা করে দেখানোর জন্য মূলত লিখেছি, যেমন থ্যাঙ্কস। এখানে কিন্তু কোনো কিছু আর হচ্ছে না, এবং এটাকে যদি আপনি ইন্সপেক্টও করেন দেখবেন যে ওর জায়গায় কিন্তু আপনার এখানে থ্যাঙ্কস লেখা আছে, এবং এখানেও থ্যাঙ্কস লেখা, এখানেও থ্যাঙ্কস লেখা। খেয়াল করে দেখেছেন দুটো জায়গায় কিন্তু থ্যাঙ্কস লেখা। আমি যে এখানে লিখেছি ইউ আর সো অ্যাট্রাকটিভ পারসন, এটা কিন্তু দেখাবেই না, কারণ এখন এটা হচ্ছে প্রায়োরিটি পেয়েছে। এখন এখান থেকে আপনি কিভাবে এটা উদ্ধার পাবেন? এটাতে উদ্ধার পাওয়ার উপায় হলো যে আপনি যদি এই জিনিসটা করেন, তাহলে আপনার কিন্তু ব্যাপারটা কিন্তু সহজ হয়ে গেল। কিভাবে সহজ হয়ে গেল? তুমি এখন ও কিন্তু এই এলাকায় আছে, ও কিন্তু স্ক্রিপ্টের এলাকায় নাই। আমি ওকে এই এলাকায় রেখে দিয়েছি, মানে ওদের এলাকায় রেখেছি, মানে যার এলাকায় তার। ঠিক আছে, ধরেন যে আমি এখানে রেখেছি। এখন যদি মনে করেন যে ওকেও বললাম যে তুমি এখন কি দেখাবা, তো ও কিন্তু এটা দেখাবে, কিন্তু ক্লিক করলে কি হয়ে যাবে? ক্লিক করলেই থ্যাঙ্কস আ লট দেখাবে। ব্যাপারটা হলো এরকম আর কি। ঠিক আছে, আমি যদি এটা দেখেন বাস্তবিক পক্ষে ইউ আর সো অ্যাট্রাকটিভ পারসন দেখাচ্ছে, ভালো কথা। থ্যাঙ্কস আ লট এই বাটনের মধ্যে আছে, সেটাও এখানে দেখাচ্ছে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই লেখাটা কি হয়ে যায়, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে থ্যাঙ্কস আ লট চলে আসতেছে। এই যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন মেবি। তো এই হলো ব্যাপার। আপনি এইভাবে আপনার কয়েকটা নিয়ে ট্রাই করে দেখেন যে আপনারা এটা পারেন কিনা বা হচ্ছে কিনা, নিজেরা ট্রাই করে দেখেন, তাহলে মনে হয় জিনিস অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের তাহলে কি কি জিনিস শেষ হলো? আমাদের শেষ হওয়ার মধ্যে দেখলাম যে আমাদের ইনার HTML-টা শেষ হয়ে গেল। এটা কিন্তু যদিও আমি বলতেছি ইনার HTML, কিন্তু এটা কিন্তু পুরোটা হচ্ছে document.getElementById inner HTML। এটা পুরোটা আপনি কয়েকবার বলতে আপনার নিজের মুখস্থ হয়ে যাবে। এটা আবার ভাইবেন না যে পড়তে অনেক কষ্ট লাগে। document.getElementById দিয়ে তারপর .inner.html দিয়ে আপনি কাজটা শুরু করে দেবেন। আচ্ছা, এইগুলো একটা, তাহলে আমাদের এটা কমপ্লিট। এবার দেখবো console.log আমরা শিখে ফেলবো। console.log ব্যাপারটা কি? এটা দ্বারা আউটপুট দেখা যায়। console.logটা হচ্ছে এই চারটার মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। কোনটা? console.log দিয়ে ব্যবহৃত হয়। জাভাস্ক্রিপ্ট কোডকে আপনার ডিবাগ করার জন্য, ডিবাগ করার জন্য এই console.log ফাংশনটি ইউজ করা হয়। ডিবাগ করার জন্য মূলত এটা ইউজ করা হয়। এখন কথা হলো যে কোডের কোনো প্রবলেম বা বাগ ফিক্স করার জন্য, বা বাগ আছে কিনা তা জানার জন্য কিন্তু এই ফাংশনটা ইউজ করা হয়। এছাড়া অন্য কোনো কাজ ইউজ করা হয় না। এখন আপনারা বলতে পারেন যে বাগ আবার কি? বাগ মানে হচ্ছে প্রবলেম বা কোনো কিছু কোনো কিছু আছে কিনা। যেমন আমাদের পরীক্ষার খাতার মধ্যে যখন আমরা পরীক্ষায় লিখি কোনো কিছু, তখন টিচাররা কি করেন? লাল কলম কালি দিয়ে ওই জিনিসটাকে ঠিক ভুল পুরো বের করার চেষ্টা করেন, এবং সেখান থেকে উনি কি করেন, ওখানে ভুল হলে উনি সেগুলো গোল দাগ দেন, বা ওটাতে উনি কিন্তু ওটাতে সলিউশন আনেন যে এই জায়গাটা ভুল হয়েছে। তো আপনি যে জাভাস্ক্রিপ্ট করতেছেন, এই কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা বা কোডটা আদৌ কাজ করবে কিনা, এটা দেখার জন্য, কাজ করার আগে এটা বোঝার জন্য আপনাকে এটা
console.log এর মাধ্যমে এটা করে দেখতে হয়। করে দেখার পর বুঝতে হয় যে কাজ হচ্ছে, তার মানে এটার দ্বারা আমি ওয়েবসাইটেও কাজ করতে পারবো। যদি দেখে যে কাজ হচ্ছে না, কোডের মধ্যে কোনো ভুল আছে, তখন আর এই কাজটা কোডে আমি অ্যাপ্লাই করব না। এই হচ্ছে ব্যাপার। তো console.log দ্বারা বুঝতে পেরেছি। এই কারণে কিন্তু এই console.logটা বেশি ব্যবহৃত হয়, প্রচুর ব্যবহৃত এই কারণে, কারণ যতবারই জাভাস্ক্রিপ্ট করতে হয় ততবারই কোনো কোড অ্যাপ্লাই করার আগে এই জিনিসটা আমাকে করে দেখতে হয়। তো console.log এর ব্যাপারটা মনে বুঝতে পারছেন, ব্যাপারটা কিসের জন্য কি। এখন console.log এর এই যে এই বাগকে ফিক্স করার জন্য মূলত আমরা ইউজ করব। এখন এটা জিনিসটা কিভাবে পাবো, কিভাবে পেতে পারি, এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখন কথা হলো যে কোনো একটা জিনিস, যেমন এটা যখন করছি, হ্যাঁ, এই যে এই জিনিসটা করছি, এই জিনিসটা এখন করলাম, এটাতে ইনস্পেক্ট করি। এখন ইনস্পেক্ট করতে গেলে এখন ইনস্পেক্টের জন্য তো আসলো অনেক কিছু এখানে আসছে, হ্যাঁ, এখানে যদি দেখতে চাই এখানেও চলে আসছে। এখন কথা হলো এই যে এগুলো যে আসছে, এগুলো তো আমরা ইনস্পেক্ট করে পেলাম, তাই না? এখন ইনস্পেক্ট যদি আপনি console.logটা যদি আপনি এইভাবে দেখতে চান, কিভাবে এটা পাওয়া যায় যদি দেখতে চান, তাহলে আমরা একটা জিনিস করে দেখি। করে দেখলে হয়তো আমরা জিনিসটা বুঝতে পারবো। যেমন ধরেন আমি একটা করে দেখি, আমি এখানে গেলাম, এগুলো আমি সবগুলো একটু ফরওয়ার্ড স্ল্যাশ প্রথমে দিয়ে, এখানে যে হচ্ছে না, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিলেও হবে না, কারণ হচ্ছে আপনার স্ক্রিপ্টের মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তাহলে কিন্তু কি হবে, আদারওয়াইজ হবে না। তো ধরেন আমি এটাকে করে দিলাম, এখন ধরেন যে এটাকে করে দিলাম। এখন সাপোজ আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশের কিছু কাজ করব, আমি console.log এর কিছু কাজ করব। তো আপনি এখানে লিখবেন কি console.log, CONSOLE, console.log লেখেন, .log, LOG log। console.log লিখে আপনি কি করবেন, আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন বা কার্লি আপনার প্যারেন্থেসিস দিবেন। দেওয়ার পর আপনি যথারীতি আপনি দুটা ডবল কোটেশন দিবেন। ধরেন যে আপনি এখানে কিছু লিখলেন, কি লিখলাম, ধরেন যে আমি লিখলাম, আমি কারোর নাম লিখি, যেমন ধরেন আমাদের এখানে নাম ধরলাম সৈকত ভাইয়ের নাম লিখি, যেমন এখানে সৈকত বানান কি স্পেলিং কি ঠিক আছে, HAI হবে। আচ্ছা, আমি console.log দিয়ে আমি শুধুমাত্র সৈকত লিখেছি, এবং সৈকত লেখার পর কি করতে হবে, আমাকে একটা সেমিকোলন দিতে হবে। ধর আমি এটা সেভ করলাম, দেখার পর আমি দেখি এটা ওপেন হচ্ছে কিনা। ওপেন হয়ে গেল, তো আলহামদুলিল্লাহ ওপেন হয়ে গেল। রিফ্রেশ করার পর দেখলাম যে কিছু দেখাচ্ছে না, আজব না ব্যাপারটা, কিছুই কিন্তু দেখাচ্ছে না। এখন ব্যাপারটা কিভাবে পাবো, কোথায় পাবো এখন বলেন। আসলে কি console.log দিয়ে যখন কোনো কাজ করো সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে না, আপনাকে ইনস্পেক্ট করে দেখতে হবে। আপনি আসেন তাহলে ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করলাম, করতে যেহেতু এখন দেখলাম যে কোথায় পাই, কোথাও কিন্তু পাচ্ছি না। দেখেন এখানে যে আমি হেডের মধ্যে যে খুঁজি, হেডের মধ্যে নাই, বডির মধ্যে যদি খুঁজি, বডির মধ্যে কই, বডির মধ্যে যে আগে যে টুকিটাকি কাজ করছিলাম, কমেন্ট করে রাখছি, সেগুলো দেখাচ্ছে। কিন্তু আমি যে ইভেন ওরা এগুলো দেখাচ্ছে, স্ক্রিপ্টের মধ্যে যদি যাই, স্ক্রিপ্ট দেখি যে লেখা দেখা যায় কিনা, হ্যাঁ, স্ক্রিপ্টের মধ্যে তো দেখাচ্ছে, দেখেন console.log সৈকত দেখাচ্ছে, কিন্তু এটা এখানে পাচ্ছি না। ব্যাপারটা একটু অন্যরকম না? এখানে আপনি কিভাবে পাবেন, আসলে পাওয়ার জায়গা একটা আছে, পাওয়ার জায়গা এখানে না, এটা হচ্ছে আপনি ইন্সপেক্ট করার পর আপনি দেখেন এখান থেকে এলিমেন্ট দেওয়া আছে না, এলিমেন্টের পরে দেখেন কনসোল নামে একটা জায়গা লেখা আছে, এই কনসোলে চলে যান। কনসোলে চলে গেলে দেখবেন যে সৈকত নামটা লেখাটা চলে আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আপনি এখানে লেখা, তার মানে কি আপনার এই কোডটা ঠিক আছে, আপনি যে কোডটা করেছেন এই কোডটা তাহলে আপনার লেখা ঠিক আছে, এটা হলো পাওয়ার প্রমাণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি তাহলে মানে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে যে আমি ইন্সপেক্ট করব, দেন আমি এরকম কনসোলে ক্লিক করব, তারপর আমি দেখব, এটা কোনো কথা? তো আপনি যদি চাইলে কিন্তু এটাকে আপনি অন্যভাবে করতে পারেন শর্টকাটে, সেটা হচ্ছে Ctrl+Shift+J। আপনি Ctrl+Shift+J দেওয়ার সাথে সাথে কিন্তু সে আপনাকে কনসোলে নিয়ে যাবে। আমি কিন্তু ক্লিক করে আনি নাই, আমি আবারও দেখাই। এখানে আসার পরে আপনি দেখেন Ctrl+Shift+J দেওয়ার সাথে ডিরেক্টলি সে কিন্তু আপনাকে একদম ইসেতে নিয়ে যাবে, একদম কনসোলে নিয়ে যাবে, ঠিক আছে?
কনসোল আপনার নিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কিন্তু খুব দারুণ না যে আপনার কাজটা হচ্ছে কিনা সেখানে দেখিয়ে দিল যে সৈকত লেখাটা শো হয়েছে, যেটা আপনি লেখাটা দেখাতে চান সেটা কিন্তু শো হচ্ছে। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার। তারপর যদি দেখি কনসোল ডগ লগ, যদি এটা করি যেমন ধরি এই তো মোটামুটি কনসোল ডগ লগ যখন আরো সামনে কাজ পাবো তখন হয়তো করলে আরো জিনিসটা বুঝতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। স্যার এটার কাজ কি স্যার? কনসোল ডট লগের কাজ হলো যে আপনি কোনো কোড করলে সেই কোডটা হচ্ছে কিনা এটা আপনি চেক করে দেখলেন, এই আর কি, আর কিছু না। চেক করার জন্য আর কিছুর জন্য না। দেখি আমরা অন্য একটা কাজ করে দেখি হয় কিনা, হলো তো আলহামদুলিল্লাহ। মানে স্ক্রিপ্টের জন্য টেস্ট করা আর কি নাকি? হ্যাঁ, স্ক্রিপ্টটা টেস্ট করলাম যে আমার এখানে এই লেখাটা আসে কিনা, কাজ করে কিনা। যদি দেখেন যে হ্যাঁ আসতেছে, তাহলে তো জিনিসটা ওকে হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। এখানে মনে হয় পুরোটা আচ্ছা, এখানে অ্যালার্ট হাই লিখছি, যাই লিখছি তাই শো করতেছে যেভাবে লিখতেছি। মানে আপনি যে অ্যালার্ট হাইটা লিখলে কাজ করবে কিনা বা এরকম কোনো কিছু, ওইটা কিন্তু সে দেখাচ্ছে যে এটা যেটাই লিখবেন এটার ভিতরে ওটা ওখানে দেখাবে। মোটামুটি আমি এটা একটা অবজার্ভ করার জন্য যে আমার এখানে এই জিনিসও হচ্ছে কি হচ্ছে না। স্যার কোটেশন গুলো বাদ দিয়ে লেখেন দেখি। এগুলো না না না, ওই যে কনসোল লোগের ভিতরে যে কোটেশনটা আছে, কনসোল ডাবল লগের কোটেশন। এগুলো হ্যাঁ দেখেন দেখি একটু, আমি জানি না তবে একটু। আচ্ছা, দিয়ে দেখতেছি হবে কিভাবে। আচ্ছা, এইটা এখন সে ওই উপরে দেখাচ্ছে, এখানে কনসোল আর দেখাচ্ছে না। যে এটা হচ্ছে, এটা একেবারে আপনার এখন যদি ইন্টার দিই, যেমন দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু এখানে আর দেখাবে না। কারণ হচ্ছে আপনি এটা অ্যালার্টের মাধ্যমে দেখিয়ে ফেলেছেন, ব্যাস অ্যালার্টে কনসোল ডট লগ অ্যালার্টের মধ্যে দেখিয়ে দিয়েছেন। এখন সে অ্যালার্টে কাজ করতেছে। মানে আপনি যদি এটা যদি আপনি দেখান যদি আলাদাভাবে তাহলে তো শো করবে। আর এই কাজটা যদি কনসোল ডট লগের মধ্যে দেখতে চান কাজ করবে কিনা সেটা আপনি এই ব্রাউজারের মধ্যে দেখতে পাবেন, এই জায়গাটায় কনসোলের মধ্যে দেখতে পাবেন, এই জায়গাটায়, অন্য জায়গায় দেখবেন না আর কি। এই হলো ব্যাপার। আচ্ছা, এখন এই হচ্ছে ব্যাপার। এখন যদি আপনাদের যদি বলেন যে আমরা প্র্যাকটিস কিভাবে করবো, এটা তো বুঝছি কিন্তু তারপর মাথার উপর দিয়ে গেছে, যদি কারোর এরকম মনে হয়, তারপর আমি বুঝতেছি না, তা আপনি একদম সরাসরি এখন W3 স্কুলে চলে যেতে পারেন। W3 স্কুলে চলে যেতে পারেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নামে তাদের একটা সাইটে টিউটোরিয়াল দেওয়া আছে। তো আপনি এটা যদি দেখেন, ওদের সাইটে কিন্তু প্রচুর জাভাস্ক্রিপ্ট এরকম চ্যাপ্টারগুলো দেওয়া আছে, অনেক চ্যাপ্টার আছে, এগুলো একদিনে শেষ করতে হবে আমি এটা বলছি না। ওদের এখানে দেখেন হোয়ার টু, আউটপুট স্টেটমেন্ট, সিনট্যাক্স, কমেন্ট, ভেরিয়েবল, অপারেটর, অ্যারিথমেটিক্স, আপনার অ্যাসাইনমেন্ট, ডাটা টাইপস, ফাংশন, অবজেক্টস, ইভেন্টস, স্ট্রিং আপনার মেথড, নাম্বার, এগুলো প্রচুর আছে। অ্যারে আছে, অ্যারে নিয়ে অনেক প্রচুর কাজ আছে, অ্যারে মেথড আছে, তারপর হচ্ছে অ্যারে শর্ট আছে, অ্যারে ইটারেশন আছে, এরকম অনেক কিছু আছে। জেএস ডেটস আছে, ডেট ফরম্যাট আছে, ডেট গেট মেথড আছে। তো আপনি কিভাবে ট্রাই করবেন, প্রথম পৃষ্ঠাটা তো মনে করেন যে আপনি নর্মাল কথা, জাভা ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা দেখেছি। এখন 2 নম্বরে আছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব, এটাও ওরা বলছে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদিও এটাকে বলা হয় আপনার ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তারপরও এটা একটা ওরা বলতেছে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে
ওরা এখানে যদি আপনি ক্লিক করেন এক্সাম্পলে দেখা যাচ্ছে যে এই যে আপনি এখান থেকে আপনি অন ক্লিক করে এখানে আপনার লেখাটা চেঞ্জ করতে পারবেন, এরকম ওরাও কিন্তু দেখিয়েছে ওদের মতো মাই ফার্স্ট জাভা স্ক্রিপ্ট। তো হোয়াট এভার, তো আপনি এখানে কি করবেন, হোম পোলের ইন্ট্রোডাকশনে চলে যাবেন। ইন্ট্রোডাকশনে গেলে আপনি ইন্ট্রোডাকশনে পাবেন জাভা স্ক্রিপ্ট চেঞ্জ HTML এলিমেন্ট, এখানে কিছু যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আপনি প্রথম যদি যাইতেন আপনি এগুলো কিছুই বুঝতেন না। কেন বুঝতেন না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কিসের জন্য, কি, কেন, ইন্টারেস্ট কেন লেখা হয়েছে, এগুলো কিন্তু আপনার ব্যাখ্যা এখানে দেওয়া নাই। আপনি দেখেন হোমের পরে কি করছে তারা। এই জন্য অনেকেই বলে যে WT স্কুল অনেক হেল্প করে, এই জন্য তুমি WT স্কুল শিখো পেরে যাবা। কিন্তু একদম যদি আপনি বিগিনার হন, মানে একদম নতুন, আজকেই যদি আপনি দেখা শুরু করেন WT স্কুল, তাহলে আপনি কিন্তু বুঝবেন না। আপনাকে কোথাও না কোথাও বেসিক কিছুটা জেনে এসে তারপর WT স্কুল আসলে আপনার কাজে লাগবে। ওইটাই বলার জন্য বললাম। দেখেন হোমের মধ্যে কি বলছে, জাভা স্ক্রিপ্টটা খুব ভালো। আচ্ছা, ভালো কথা ভালো বলছে। পরে বলছে যে এখানে মেনুতে কাজ করে, এখানে আমি লার্ন এক্সাম্পল দিয়ে আমি জানতে পারবো। এখানে এক্সাম্পলের লিস্ট দেওয়া আছে, কিভাবে কেন জাভা স্ক্রিপ্ট শিখতে যাব, জাভাকে শিখলে আমার কি কাজ, এবং এদের কিছু ভার্সন দিয়ে দিছে, ওরা অরিজিনাল ভার্সন এইভাবে আসছে, যাক ওরা মোটামুটি ওরা বলছে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু ওরকম কোনো কিছু শেখার মতো এই পেজে তেমন কিছু নাই। বলতে এখানে এক্সারসাইজ করতে পারেন, শুধু এক্সারসাইজ করতে পারবেন। এখানে যদি আপনি যান এক্সাম্পলে যদি যান, এখানে এক্সাম্পলে শুধু লিস্টই পাবেন। যেখানে যদি যান সব এক্সাম্পল পাবেন, কয় রকমের এক্সাম্পল হবে, সব এক্সাম্পলগুলো ওই একটা লিস্টে নিয়ে যাবে। কিন্তু শেখার জন্য পার্ট বাই পার্ট শেখার জন্য আপনাকে এই পরেরটাতে যেতে হবে। কিন্তু কথা হইলো ওরা যে পরে যে দেখছেন, ওরা এখন এক্সাম্পল কোথায় দেখছেন, এক্সাম্পল কিন্তু এখানে সবার শেষে। তো প্রথম পেজে ওরা কি করছে, সবকিছুর একটা দিক নির্দেশনা দিয়ে দিছে, যে প্রথম পেজের মধ্যে সবকিছু লিঙ্ক দিয়ে দিছে। আপনি এক্সাম্পল শিখতে চান, এক্সাম্পলগুলো এখানে আছে। আপনি যদি জাভাস্ক্রিপ্ট এখানে ইনসার্ট ওয়্যার টু ইনসার্ট জাভাস্ক্রিপ্ট কোথায় করে ইনসার্ট করা যায় আপনি জানতে চান, এখানে জানতে আউটপুটগুলো কোথায়, আউটপুটগুলো এখানে এই যে দেখেন আউটপুটগুলো কোথায় আছে। এই যে এরকম করে এই যে অ্যালার্ট বক্স, কনসোল, গেট এলিমেন্ট বাই আইডি, এই যে আউটপুটগুলো এখান থেকে পাবেন। তো ওরা কিন্তু এভাবে করে একটু করে এখানে বলছে, কিন্তু ওভাবে কিন্তু বুঝতেছেন না। নতুন অবস্থায় এগুলো যদি পড়েন কিছু বুঝবেন না। তো কোথাও না কোথাও আপনাকে এখান থেকে এক জায়গায় শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য। এখন মোটামুটি পারবেন। যে এখন দেখেন এরা সব হচ্ছে আপনাকে এক্সাম্পলগুলো দেখাইতেছে, এক্সাম্পল দেখে তখন বুঝবেন না। তা আপনি দেখলেন যে হোমে গেলেন, হোমের মধ্যে টুকিটাকি ইন্ট্রোডাকশন ওরা কি করছে, ইন্ট্রোডাকশন ওরা বলে দিচ্ছে কি ওয়ান অফ ম্যানি জাভাস্ক্রিপ্ট HTML মেথড ইজ গেট এলিমেন্ট বাই আইডি। এটা কোনো হইলো যে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট আমরা যে তার মধ্যে একটু অন্যতম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। ওরা এটা বলতেছে না যে আউটপুট শো করার জন্য 4টা আইডি আছে, তার মধ্যে থেকে একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি এবং আরও 3টা রয়েছে। এইভাবে কিন্তু আর উপস্থাপনা করে না, এই জন্য অনেকেই জিনিসটা পড়তে যেয়ে খেয়ে হারিয়ে ফেলেন। তো খেয়ে হারানোর সম্ভাবনা এখন আর নাই, যেহেতু জেনে গেছেন। এটা ইউরসেলফ ক্লিক করবেন, দেখবেন যে ক্লিক নিতে গেলে ওই লেখাটা চেঞ্জ হচ্ছে। আমি যেটা আপনাদের করেই দেখিয়েছি, ওইরকম একটা কিছু আপনার নিজের একটা আইডিয়া জেনারেট করবেন। এটাতে যদি যায় এখানে ক্লিক করলে আপনার লেখাটা আরেকটা চলে আসতেছে। কীভাবে করছে খেয়াল করে দেখেন, এখানে বাটন ওরা নিচে টাইপের মধ্যে টাইপ বাটনের লেখার দরকার নেই, টাইপ বাটন বা আপনার এটা না দিলেও চলে। এই যে না দিলে চলে এই কথা তো আপনাকে তো কেউ না কেউ এসে বলতে হবে নাকি। হ্যাঁ, রান করলে এই যে ক্লিক করলে আসতেছে, এখনো আসতেছে না, কাজ তো করতেছে। হ্যাঁ, না লিখলেও চলে। তারপর কি করলেন, অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমোটা কোথায়, এখানে। তো সবসময় এটা হয়ে থাকবে, ক্লিক করলে হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটা শো করবে। এই হলো ব্যাপার। তো ক্লিক মিতে আপনি ক্লিক করলে আপনি এটা লেখাটা শো করবে। তো এগুলো আপনি একটু করে দেখে আগাতে হবে। যেমন ধরেন এখানে একটা লাইটের একটা এক্সাম্পল দেওয়া আছে, লাইট ক্লিক করলে জ্বলে, ক্লিক অফ করলে আবার অফ হয়ে যায়। এটা আপনারা করে দেখতে পারেন, এটাও করা যেতে পারে। এখানে বাটন, এটা আপনারা সবাই একটু বাসায় একটু করে দেখেন তো আপনারা পারেন কিনা। দুটা ইমেজ দিবেন, দুটা ইমেজকে আপনার সোর্স দিয়ে করে দেখলেন আর কি হয় কিনা। তো এই হচ্ছে এখানে একটা দেওয়া আছে। আবার এরপরে যদি নিচে একটু যান, তার নিচে আর কি আছে, এখানে CSS এর এখানে একটা আছে। এভাবে যেগুলো দেখিয়েছি এগুলো সব মোটামুটি এখানে অল্প করে দেওয়া আছে। কিন্তু প্রথমত ধরতে আপনাদের কষ্ট হইতো, অবশ্যই কষ্ট হইতো। এখানে বলছে ডু ইউ নো জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা আর কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বোথ ইজ কনসেপ্ট এন্ড ডিজাইন।
কনসেপ্ট এবং ডিজাইন দিক থেকে সম্পূর্ণই আলাদা হয় একটু। এটা কোথায় পাওয়া যাবে? এটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থেকে এটা করতে হবে, এটাও এই কথাটা বলছে। তো আপনি এগুলো একটা একটা করে পড়বেন যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই কি লিখছে, খেয়াল করে দেখেন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখছে। তারপর এখানে বলতে চাচ্ছে যে ওরা এটা আপনি হেডের মধ্যেও পারবেন, বডির মধ্যেও পারবেন। তবে হেডের মধ্যে দিলে কি হবে, ওরা এটা বলে দিচ্ছে যে হেডের মধ্যে দিলে কিভাবে করতে হয়। হেডের মধ্যে স্ক্রিপ্ট লিখে তারপর আপনি ভিতরে আপনি কাজগুলো লিখবেন। আর যদি আপনি বডিতে যদি করেন তাহলে বডিতে লিখলে হেডে তো তা থাকবে না, বডির মধ্যে আপনি করলে নিচে ওই জিনিসটাই কপি করে এখানে লিখছে কিন্তু, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আপনি যদি বাইরে কোনো জাভাস্ক্রিপ্ট নেন তবে কিভাবে লিখবেন সেটা লেখার জন্য আপনি বাইরে জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল ফাইলে মাঝে মাঝে আপনি ধরেন একটা ফাইল, আমরা যেটা ফাইল নিয়েছি script.js ওটার কথা বলতেছে, ওখানে আপনি লিখলে কিভাবে লিখবেন ফাংশন মাই, এখানে যে এই জিনিসটা যেখানে ওরা যেভাবে লিখছে যে এখানে ঠিক এই জিনিসটা যা লিখছে এই যে এইটুকু কিন্তু সে এখানেও করছে। তবে এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এটা আপনি বাইরেও করতে পারবেন, এটা কোনো সমস্যা না, এটা কিন্তু আপনি চাইলে বাইরেও করে ফেলতে পারবেন। যদি আমরা একটু দেখি এটা কিভাবে সোর্স করার ব্যাপারটা একদম ইজি। আপনি আপনার সোর্স করে ফেলবেন, দেখি স্ক্রিপ্ট src myscript.js ওর এখানে সোর্স কিন্তু আপনার হেড ট্যাগের মধ্যে করবেন আপনি নিচে স্ক্রিপ্ট সোর্স myscript.js, ব্যাস এইটুকু। এটা করলে আপনি বাইরে আপনার পেজের মধ্যে আপনি কাজ করতে পারবেন। এই তো ব্যাপারটা আসলে মূলত এইভাবে। তারপর যদি দেখি এখানে যদি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্টেজ কি আছে, আচ্ছা এখানে কিছু অ্যাডভান্টেজ ওরা বলছে, অনেক অ্যাডভান্টেজ আছে। এক্সটার্নাল রেফারেন্স স্ক্রিপ্টের মধ্যে আপনার এসআরসির মধ্যে আপনি রেফারেন্স দিতে পারবেন কোনো একটা পেজে, দিতে পারবেন। তারপর আরও এইভাবে করে আপনি একটা করে দেখলেন। আউটপুট দেখবো কিভাবে, আউটপুট দেখার জন্য একটা লিস্ট দিয়ে দিছে যে ইনার HTML এতক্ষণে দিছে, কিন্তু তারা দিছে আউটপুট এই জায়গায়, কিন্তু এর আগে যতগুলো উদাহরণ দিছে সবগুলো কিন্তু document.write দিয়ে ফেলছে। তো চাইলে কিন্তু এটা প্রথমে বলতে পারতো যে আমরা জাভাস্ক্রিপ্ট আউটপুটটা পাওয়ার জন্য আমাদের 4টা জিনিস শিখতে হবে, যেগুলো নিচে বর্ণনা করা হলো। ব্যাস এভাবে হয়ে গেলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ ছিল। তো যাই হোক হোয়াটএভার, সমস্যা নাই। এখানে ইউজিং ইন্টারনাল ইনার HTML, এখন দেখেন আমরা কিন্তু ইনার HTML শিখে ফেলছি, document.getElementById শিখছি কিভাবে করতে হয়। এই যে আমি যে 5 আর 6 যোগ করে আমি অন্য 5 আর 10 যোগ করে দেখিয়েছি, আপনি এগুলা নিজে ট্রাই করবেন। এটা কিন্তু আপনাদের হয়ে গেছে। ব্র্যাকেটে দিলে কি হয়, তারপর এখানে দেখেন বাটনের মধ্যে ট্রাইট ক্লিক করলে যে আপনার এখানে প্যারাগ্রাফ আসবে বা H1 আসবে, এই ব্যাপারটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো যায়। যেটা আমরা একদম ক্লিক করে দেখি, টাইট ক্লিক করলেই আপনার 11 চলে যাচ্ছে। আচ্ছা এখানে মাই ফার্স্ট পেজটা কেন আসতেছে, এটা হচ্ছে আপনার একদম এটা প্রথম, আর মাই ফার্স্ট প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফ ট্রাইটে ক্লিক করলে কিন্তু এটা 11 হয়ে যাচ্ছে, কারণ ওইটা দেখাবেই 11, ওগুলা দেখাবে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে উইন্ডো ডট অ্যালার্টটা যদি দেখেন, অ্যালার্টে আমরা দেখতে পাচ্ছি, অ্যালার্টে যদি আমরা এইটার কাজও করেছি, ও কিন্তু অ্যালার্ট এটাই দেখাচ্ছে, হ্যাঁ অ্যালার্ট দেখাচ্ছে, আপনি শুরুতেও দেখাবে অ্যালার্ট। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এটা কি, এটাও এরকম অ্যালার্ট ফাংশন ইউজ করেছে, console.log, যেটা আমি console.log এর কথা বলেছি। এই যে এখানে বলছে যে ইউ উইল লার্ন মোর অ্যাবাউট ডিবাগিং ইন এ লেটার চ্যাপ্টার, এই ডিবাগিং চ্যাপ্টারের মধ্যে আমরা আরো জিনিসটা আরো ক্লিয়ার জানতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তারপর জাভাস্ক্রিপ্ট প্রিন্ট সবসময় যে আমরা প্রিন্ট কিভাবে করতে পারি, প্রিন্টের কাজটা কিভাবে করতে, যে এগুলো টুকিটাকি এখানে আছে। আবার স্টেটমেন্টটা কি লেখা রাখা আছে, স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টে যেমন এখানে কিছু গাণিতিক কিছু স্টেটমেন্ট আছে, যেটা আমি ইনশাল্লাহ সামনে আলোচনা করবো। গাণিতিক স্টেটমেন্ট মানে হচ্ছে এখানে কিছু ভার নিব, ভারের মধ্যে কিছু মান দেওয়া থাকবে, মানের মধ্যে কিছু সংখ্যা থাকবে, সংখ্যা দিয়ে কীভাবে ম্যাথমেটিক্যাল কীভাবে টার্মগুলো আমরা সলভ করতে পারি, এই সমস্ত ভেরিয়েবলগুলো আছে যেগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। এই document.getElementById বলেন বা কোনটা যেটাই বলেন না কেন, সব কিছু দিয়েই ওপেন মানে দেখানো সম্ভব। তো এখানে যদি এটা একটু ওপেন করি, দেখেন এখানে কি লিখছে, জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট দিয়েছে, পিতে দিয়েছে একটা প্যারাগ্রাফ 1 লাইনের,
পিডি, এখানে হচ্ছে পিটা আইডি ডেমো দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে স্ক্রিপ্টের মধ্যে বলে দিয়েছে কি ডেমোর মধ্যে তুমি কি করো, হেলো হেলো বা হেলো ডলি, হ্যাঁ হেলো ডলি লিখতে বলেছে। তো দেখেন এখানে কিন্তু রান করে দেখি এই জিনিসগুলো লেখাগুলো কিন্তু চলে আসলো, লেখাগুলো কি হয়ে গেল, লেখাগুলো চলে আসলো। এখানে আপনার যে এই লেখাটাও থাকলো, আবার এখানে মনে করেন হ্যালো হ্যালো ডলি এই লেখাটাও কিন্তু থাকলো, কোনো সমস্যা হলো না। তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এলিমেন্টস আর নট কল্ড জাভাস্ক্রিপ্ট কোড। আচ্ছা, সেমিকোলনের কথা ওরা এতক্ষণ পরে বলছে যে সেমিকোলনটা এই সেপারেট জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট সেপারেট করে। এখানে সেমিকোলন কিন্তু আপনাকে দেওয়ার অভ্যাস করবেন, এই যে 5-এর পরে সেমিকোলন, 6-এর পরে সেমিকোলন, সেমিকোলন ইউজ করবেন। এখন সেমিকোলন যদি আপনি ইউজ না করেন আদৌ কোনো ক্ষতি হবে কিনা দেখে আসি। এই যে আপনি দেখতে চান, আপনি দেখবেন কীভাবে, না তেমন কোনো ক্ষতি নেই। এখানে আমাদের মূলত স্টেটমেন্ট থেকে শুরু হবে, তারপর সিনট্যাক্স তো আমরা তো জানলাম, সিনট্যাক্স এই যে আমরা আউটপুট পর্যন্ত হয়ে গেছে, স্টেটমেন্ট, সিনট্যাক্স, তারপর হচ্ছে কমেন্টস, হ্যাঁ ভেরিয়েবল, অপারেটর, এগুলো যখন আপনি করবেন তখন আস্তে আস্তে জিনিস আরও ক্লিয়ার হতে পারবেন। তো ভেরিয়েবলে যদি যাই, যেহেতু সিনট্যাক্স, কমেন্ট, ভেরিয়েবলটা মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্যাট। তো ভেরিয়েবলগুলো আমাদের আলোচনা কীভাবে করা যেতে পারে। তো ভেরিয়েবলে অনেক অনেক প্রচুর আলোচনা আছে, এবং এই ভেরিয়েবলটা আপনার এখানে আপনাদেরকে এমনি মুখে মুখে বলে হয়তো বুঝবেন না, যেগুলো মুখে মুখে বলছে সেগুলো তো করিয়ে দেখিয়েছে, ঠিক আছে। ভেরিয়েবলটা প্রচুর বড় একটা চ্যাপ্টার, ভেরিয়েবলটা প্রচুর একটা চ্যাপ্টার। তো বুঝতে পারছেন কিভাবে পড়তে হয়। ভেরিয়েবল নিয়ে যদি আপনারা যদি চান তাহলে আপনি এখানে দেখেন ভেরিয়েবলটা মূলত এখানে কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে ভেরিয়েবল সম্বন্ধ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব থেকে বেশি ব্যবহৃত কিন্তু এলিমেন্ট হচ্ছে ভেরিয়েবল। মানে আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো কাজ করতে চান তাহলে ভেরিয়েবল হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত হয়, সবচাইতে বেশি ব্যবহৃত। যেমন ধরেন আচ্ছা কী কাজ করলাম জাভাস্ক্রিপ্টের, আমার জাভাস্ক্রিপ্টে আমরা কিন্তু এই যে ডকুমেন্ট আমরা কিন্তু হ্যাঁ আমরা এগুলো কাজ করেছি, তাই না। এগুলো মূলত ফুল জিনিস দেখিয়েছি, শুধুমাত্র অ্যালার্টটা দেখিনি আজকে, বিকজ অফ আজকে অ্যালার্ট গতকাল হয়ে গেছিলো, এই জন্য আমরা অ্যালার্টের কাজটা করিনি। এবার হচ্ছে যেমন ধরেন যে ভেরিয়েবল সম্পর্কে যদি আলোচনা করি, ভেরিয়েবল ভেরিয়েবলস মূলত কি বোঝায়, ভেরিয়েবল বলতে কি বোঝায়। আচ্ছা তাহলে এটা যদি বুঝি, সেটা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কাজ করতে চান তাহলে সব থেকে ওখানে বেশি ব্যবহার হবে ভেরিয়েবল, সব থেকে বেশি ব্যবহৃত হবে ভেরিয়েবল। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রচুর পরিমাণ ভেরিয়েবল ইউজ করা হয়, এমন না যে শুধু অল্প 4-5টা 10টা ভেরিয়েবল ইউজ করা হয়। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রচুর আপনার ভেরিয়েবল ইউজ করা হয়। এখন কোশ্চেন হলো যে হোয়াট ইজ ভেরিয়েবল কি, কেন আবার এইটাই বা এত কেন বেশি ইউজ করা হয়। আর যদিও এটা যদি ইউজ করাই হয় তাহলে এটা কোনো নিয়ম আছে কি না, নিয়মটা আমার জানা দরকার। তো এখন তাহলে জানি তাহলে যে ভেরিয়েবল আসলে কি। আসলে ভেরিয়েবল ইজ জেএস কন্টেইনার, এটা একটা কন্টেইনার। ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানে হচ্ছে একটা কন্টেইনার, যেরকম আমাদের ডিপ একটা কন্টেইনার, তো ভেরিয়েবল হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ কন্টেইনার, তবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কন্টেইনার। এখানে আপনি কি করতে পারবেন, আপনি এখানে স্টোর করতে পারবেন। স্টোর তো কি স্টোর করা যায় ভাই, এখানে ডাটা ভ্যালু স্টোর করা যায়। মানে কথা কি বুঝতে পেরেছেন, যে ভেরিয়েবল মানে হচ্ছে এমন একটা কন্টেইনার যে কন্টেইনারে ডাটা ভ্যালু কি করা যায়, স্টোর করে রাখা যায়। আমি দাদা আপনি ধরলেন যে আমার এই ডাটাগুলো তুমি রাখো, সেভ করে রাখো, তা সে কি করবে, সে ভেরিয়েবলের নামক যে ওখানে এই ডাটা আপনার সেই কন্টেইনারের মধ্যে সেই ডাটাগুলো রেখে দিবে। নিশ্চয়ই এখন আপনি ভেরিয়েবলটার ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধরেন আপনার পকেট একটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, পকেটে কি থাকে, পকেটে টাকা থাকে। আবার মনে করেন যে চট্টগ্রাম পোর্টে যেরকম বাংলা বন্দর বা যেরকম চট্টগ্রাম পোর্টে যেরকম কন্টেইনার থাকে না, একটা কন্টেইনার মধ্যে কি থাকে, কন্টেইনার মধ্যে দেখবেন যে কন্টেইনার অনেক কন্টেইনার, হ্যাঁ 40, 50, 60, 70টা কন্টেইনার, প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে কিন্তু কোড নাম্বার থাকে, ঠিক আছে না। এখন কোনো একটা কন্টেইনার যদি ওপেন করতে চায় তারা কোড নাম্বার অনুযায়ী তারা কিন্তু ওপেন করে। এখন
তারা তো ওপেন করলো কন্টেইনারটা, ভালো কথা, কিন্তু কন্টেইনারের মধ্যে কি আপনার এত বড় জিনিস? নিশ্চয়ই এত বড় জিনিস না, নিশ্চয়ই দেখা যাবে খুব কম জিনিস ওখানে, অনেক ধরনের জিনিস আছে ওখানে। তো এবং প্রত্যেকটা জিনিসের নাম আছে। তো সেম লাইক দ্যাট আপনি যখন এরকম কন্টেইনার আপনার এখানে ভেরিয়েবলটা হলো ওয়ান কাইন্ড অফ কন্টেইনার। এখানে আমরা অনেক কিছু রাখবো, মানুষের নেমের মতো ধরতে পারেন। আমরা সবাই কিন্তু মানুষ, কিন্তু প্রত্যেকেরই কি থাকে, আলাদা নিজস্ব করে আইডেন্টিটি বা নাম রয়েছে। এখন আমরা জিনিসটা দেখতে পারি যে কিভাবে মানে প্র্যাকটিক্যালি আপনার এই যে ভেরিয়েবলে কল করতে হয় বা কিভাবে এটা মানে কিভাবে কাজ করা যায়, এটা আমরা জানার দরকার। এখন ধরেন যে আমরা এখানে একটা ইসে নিই, যেমন আমরা এখানে একটা ফোল্ডার তো রাখাই আছে, যে এখানে ফোল্ডার আমার index.html script.js আমরা নিয়েছি, এবং আমার যে style.css ও কিন্তু আমার এখানে নেওয়া আছে, সেটা css নেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এবার তো দেখেন এখানে কিন্তু মোটামুটি স্টাইল আসছে, script.js আসছে, script.js ও আসছে, তিনোটাই কিন্তু এখানে রাখছি। হ্যাঁ, তিনোটাই রেখে দিয়েছি। এখন তিনোটাই কিন্তু আমি ওপেন করলাম, কেমন, আমার ইমেজ ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডারও আছে, বাইক, ফ্লাওয়ার, এখানে সবই মোটামুটি এখানে রেডি। আচ্ছা, এখন আমাদের কি করা উচিত? এখন করা উচিত যে আপনি এই যে এই জিনিসগুলো আমি ফিশ করলাম, তো HTML এ আপনার JS ফাইলটাকে আমাকে লিঙ্ক করতে হবে। প্রথমে কি করতে হবে? লিঙ্ক করতে হবে। এই জায়গায় আমার লিঙ্ক করতে হবে। লিঙ্ক করে কিভাবে? মনে করেন যে লিঙ্ক করার ব্যাপারটা আপনি জানেন না, তা আপনি এভাবে যান যে JS লিঙ্ক, JS যদি আপনি লিঙ্ক লেখেন, দেখি তো আপনি এটা পারেন কিনা। JS লিঙ্ক, JS স্ক্রিপ্টটা কিভাবে লিঙ্ক করে, এটা আপনি এখানে যদি না পান, এখানেও পাবেন। যে করে গেট, যে করে বুস্টআপ, ওরা আপনাকে মনে একবার দেখাইছি কিভাবে লিঙ্ক করে। ইন্ট্রোডাকশন আমরা দেখিয়েছি যে এটা আপনি স্ক্রিপ্টের ভিতরে আপনাকে লিখতে হবে। স্ক্রিপ্টে কিভাবে লিখবেন কারো কি মনে আছে? স্ক্রিপ্টের মধ্যে হ্যাঁ, এই তো দেখেন তো আবু হাসান সরকার ভাই, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা এখানে লিঙ্ক করে দিলাম। এখন আমরা সব কাজগুলো আমরা এখানে করতে পারবো, যে স্ক্রিপ্টের মধ্যেই করতে পারবো। আমাদের এখানে এটা এত বেজাল করার দরকার নেই, আমাদের প্রচুর চাপ পড়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখছেন বডিতে কত কিছু করে ফেলছি। আমার বডিতে যাই করছি, স্ক্রিপ্টের মধ্যে আমরা অনেক কিছু করতে গেছি। তো আমরা কি করলাম, আমরা এখন থেকে কি কাজ করব, আমরা এখানে JS ফোল্ডারে কাজ করব, আমরা আর অন্য কিছুতে হয়তো কাজ করব না। তো এখানে দেখেন যে আমরা বডি থেকে এখানে দেখেন ঠিক এই জায়গাটায় আমি একটু ছোট করি, এটাকে জায়গাটা কমাই দিই, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি এখানে বডি থেকে ঠিক যেটা শেষের ঠিক আগের অংশে আপনি জিনিসটা করবেন, ঠিক শেষের ঠিক উপরে অংশে এইভাবে script.js দিয়ে শেষ করবেন। এই তো এইভাবে করলে আপনার জিনিসটা কি হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এখন ধরেন, এখন আর আমাদের আপাতত এগুলো লাগতেছে না। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। হ্যাঁ, এই যে দেখেন এখন আমরা সম্পর্ক করে ফেললাম। এখন দেখেন আমি এখন script.js এ চলে গেলাম। এখানে আমি ভিউতে যেতে পারি, ভিউতে যে আমি লেআউটে যে আমি 3টা দিতে পারি, কলাম 3টা দিলে কি সুবিধা হবে, আমি স্ক্রিপ্ট এখানে রাখতে পারি, স্টাইলটা আমি এই জায়গায় রাখতে পারি। এখন যেহেতু স্টাইলের কাজ নেই, এটা এখানে চাপায় সরাই দিতে পারি। ঠিক আছে, আপনি কিন্তু এখানে কনভার্ট যে এইভাবে করে নেবেন, যে আমি কতটুকু কাজ করবো, কতটুকু কাজের মধ্যে নিব, এটা আপনি করে ফেলতে পারবেন। এই একটা সুবিধা আছে, 2টা 3টা 4টা পর্যন্ত নেওয়া যায়। এখন আপনি এখানে ধরেন যে আপনি প্রথমে কি নেবেন, ভার নেবেন। ভার মানে ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ হলো ভার। ভার মানে হচ্ছে সংক্ষিপ্ত নিলেন। ভার নিলে পকেট, POCKET। এখন পকেট নামে আপনি একটা ভার নিলেন, যে পকেটের মধ্যে আপনারা একটা কন্টেইনার, আর পকেটের মধ্যে কি রাখবেন, পকেটের মধ্যে আপনি লেখেন POCKET। পকেটটা কি হবে, পকেটটা ধরেন যে
আপনার পকেটে কত টাকা আছে? আপনার পকেটে ধরুন যে 40 টাকা আছে। পকেটে কত টাকা আছে? 40 টাকা আছে। এখন এটা আপনি প্রত্যেক জায়গায় লাইনে লাইনে কি হবে? সেমিকোলন হবে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমি কি করলাম? একটা ভার নিলাম, ভাড়ের নাম হচ্ছে পকেট, আর পকেটে রেখেছি আমি 40 টাকা। এটা করলাম। এখন আমি এটা শো করাতে চাই। শো করাতে গেলে আমি কি করতে হবে? আমি মনে করি শো করানোর জন্য আমি লিখলাম, আমার এই কোডটা লেখা ঠিক আছে কিনা দেখার জন্য কনসোল লিখবেন। কনসোল COSE কনসোল ডট লগ LOG লগ, এবং সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি জিনিসে লিখে দেন যে আচ্ছা, এটা তো আমি কি লিখতে পারি? আমি কাকে দেখাতে চাই? আমি পকেটকে দেখাচ্ছি, POCKET পকেট। আপনি পকেট লিখে আপনি সেমিকোলন দিয়ে দেন, ব্যাস। কন্ট্রোল S। তাহলে কি হলো? আমি একটা ভাড় নিলাম, যে ভাড়ের নাম হচ্ছে পকেট, আর সেই পকেটে রাখলাম 40 টাকা। আর 40 টাকা রাখার সাথে সাথে আমি বললাম যে এটাকে তুমি দেখাও, কোথায় দেখাও? কনসোল ডট লগ পকেটে দেখাও। এখন এটাকে আমি এটা আমি সেভ করি। সেভ করে হয়তো জিনিসটা বুঝতে পারবো যে আদৌ এটা হয়েছে কি হয়নি। এখন যেটা আমি সেভ করতে যাই, তো আমি তাহলে কিভাবে দেখবো যে আমি এখানে দেখি স্কিপ করে যে কনসোলের মধ্যে করে দেখে 40 দেখা যাচ্ছে। এখানে দেখাবে না, কিন্তু আপনি যখন কনসোলে আসবেন তখন আপনাকে 40 দেখাবে। কেন 40 দেখাবে? কারণ আমার পকেটে কত টাকা আছে? পকেটে আমার আছে 40 টাকা। সো 40 টাকা ছাড়া আর কি দেখাবে বলেন? তো এরকম আর কি, এরকম করে করে আপনি এই কনসোল ডট লগ আপনি এভাবে ইউজ করে করে আপনি দেখবেন যে আপনার আদৌ ঠিক আছে কিনা। ঠিক আছে, যে আপনি এখানে কিন্তু আপনি ট্রাই করে করে দেখবেন যে আদৌ ঠিক আছে কিনা। করে করে দেখলে বুঝবেন যে আপনার বিভিন্ন নিয়ে দেখলেন। আর আমি আপনাকে যেটা বললাম আর কি, জবিট্রি স্কুল থেকে আপনি যেটা বুঝেন সেটা ট্রাই করবেন, এবং ট্রাইগুলো অবশ্যই এখানে যে ট্রাই করলে হবে না, আপনার এখানে একটা কোড করে করে ট্রাই করতে হবে। অনেকে আছেন যে শুধুমাত্র পড়ে পড়ে গেছেন, কিন্তু কোড করে করে জানলে তাহলে হবে না ভাই। তার কারণ কোড করলে যে এক্সপিরিয়েন্সটা হয়, রিডিং পড়ে কিন্তু সেটা হয় না, তদ্দূর হয় না আর কি। সমকক্ষ তো হইতেই পারবে না, আপনি নিজে কোড করে যে লেখার অভিজ্ঞতাটাই আলাদা। তো ঠিক আছে, তাহলে আপনারা সবাই কাজ করা শুরু করে দেন। এই টিউটোরিয়ালগুলো এগুলো একটা করে পড়েন। আর আরেকটা ব্যাপার হলো যে আমি এটা সকালে ব্যাচেও বলছি, বিকালের ব্যাচেও বলে দিই। সেটা হচ্ছে যে আপনি যদি গুগলে ইউটিউবে যান, ইউটিউবটা মনে হয় এখানেই আছে। ইউটিউবে যদি যান, ইউটিউবের মধ্যে আপনি যদি লিখে সার্চ দেন যে জাভা স্ক্রিপ্ট RIPT স্ক্রিপ্ট, এটা কি দুপুরে বলছি কিনা জানি না, সকালে বলছি। এখানে আপনার 8 ঘন্টার একটা বিট আমি কি 7 ঘন্টা এটা গতকালকে বলছিলেন স্যার। ও তাহলে তো বলে দিছি আপনার, হ্যাঁ তাহলে তো হয়ে গেল। তো আপনারা এটা যে এখন কোর্সের মধ্যে শেষ করতে হবে এমন না, এটা আপনারা একটু ওই 2 মিনিট করে করে দেখবেন, আর 2 মিনিট করে প্র্যাকটিস করবেন। তাহলে মনে করেন যে আপনারা অনেক কিছু আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। আর যাদের ইংরেজি একটু সমস্যা আছে তারা আস্তে আস্তে করে এখান থেকে একটু পাকাপোক্ত হলেন। তবে এটা খুব টেনে টুনে শেষ করা খুব কঠিন হয়ে যাবে, টেনে টুনে শেষ করা যাবে না। এটা আপনারা বুঝে আগাবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এই হলো ব্যাপার। তা আজকে তাহলে এই পর্যন্তই। ঠিক আছে স্যার। স্যার আপনার শরীর তো ভালো নাকি স্যার? একদম ভালো বলতে আসলে আমার শরীরটা ওরকম ভালো না, যদিও থাকতেছি আর কি, পড়াচ্ছি। কারণ হচ্ছে আমার এই আবার সন্ধ্যার পর থেকে আবার ক্লাস, আবার রাত 12টা-1টা পর্যন্ত। তো আমি না পুরোপুরি রেস্ট থাকতে পারছি না, এইটা হচ্ছে আমার একটা প্রবলেম। এই জন্য সুস্থ হইতে খুব কষ্ট হইতেছে। আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই, কথা